আসসালামু আলাইকুম। 50তম বিসিএস প্রিলি রিটেন কম্বো ব্যাচের আজকের ওরিয়েন্টেশন সেশনে তোমাদেরকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি ডাক্তার শামসুল আরফিন। তো আমার সাথে তোমাদের অনেকেরই পরিচয় হয় নাই, আমি আগে নিজের একটা পরিচয় দিয়ে নিচ্ছি। আমার পুরো নাম ডাক্তার শামসুল আরফিন। আমি পড়াশোনা করেছি কুমিল্লা মেডিকেল কলেজ থেকে, এমবিবিএস কুমিল্লা মেডিকেল কলেজ থেকে। এরপরে আমি পাবলিক হেলথে মাস্টার্স করি, ব্র্যাক জেমস প্রিগান স্কুল অফ পাবলিক হেলথ থেকে। আর যেহেতু এখানে বিসিএস পড়াচ্ছি, তাহলে এটা তো একটা লিগেসি লাগবে যে আমি কেন পড়াচ্ছি এখানের মধ্যে, আমি নিজে বিসিএস দিছিলাম কিনা। হ্যাঁ, আমি বিসিএস প্রিলিতে অংশগ্রহণ করি 35, 37, 38 চারবার। আলহামদুলিল্লাহ চারবারই পাশ করি। তার মধ্যে প্রথম দুবার যেহেতু আমার বিসিএস নিয়ে আমার ওরকম কোনো প্ল্যান ছিল না বিসিএস চাকরি করব। 2017 সালে তোমার হচ্ছে যে মূলত 16 সালে আমাদের 37-এর পরীক্ষাগুলো হয়। তো তখন আমি ডিসিশনগুলো কিছুটা চেঞ্জ হয়। তো 37 রিটেন আমি বসি এবং ওই বিসিএস আমি ক্যাডার হই। তো আমি নিজে যে বিসিএসগুলো দিয়েছিলাম 35, 36, 37, 38, ওখানে আমার কিছু অভিজ্ঞতা হয় যে বিসিএস প্রিলির জন্য কি পড়া লাগে কি পড়া লাগে না। হ্যাঁ, যে এখানে অনেক আন্দাজে প্রস্তুতি না নিয়ে সিস্টেমেটিক ওয়েতে যে প্রস্তুতি নেওয়া যায়। হ্যাঁ, তো এই জিনিসগুলো মোটামুটি তখন আয়ত্তে চলে আসে। তো সেই জ্ঞানটা কাজে লাগিয়ে আমরা যখন পিটিও শুরু করি 2000 মূলত 19 সালের শেষ থেকে আমরা শুরু করি। খুব পূর্ণাঙ্গ যদি বলি তাহলে সেটা 2020 সাল থেকে, কারণ তখন আমাদের পূর্ণাঙ্গ কোর্স ছিল না, আমরা ছোটোখাটো সাবজেক্ট, হয়তো ম্যাথ, বাংলা, ইংরেজি, ছোটো ছোটো অল্প অল্প সাবজেক্ট আমরা পড়াতাম। তো পূর্ণাঙ্গ আমরা সব সাবজেক্ট আমরা 2020 সালে শুরু করি। তো এরপর থেকে আমাদের তো ওই ধারাবাহিকতায় তোমরা এখন আমাদের 50 বিসিএস, 42 বিসিএস আমাদের প্রথম পূর্ণাঙ্গ ব্যাচ। কিন্তু 41ও আমরা পড়াই। তোমরা জানো যে 42 এবং 41 ওই দুটো বিসিএস স্পেশালের কারণে তখন 41-এর পরীক্ষাটা তোমার হচ্ছে একটু পিছিয়ে যায়, পরে হয়। তো যেহেতু অনেকগুলো বিসিএস ব্যাচ আমরা পড়িয়েছি, সো আমাদের এই অভিজ্ঞতা থেকে আমরা এতটুকু কনফিডেন্ট, তোমরা এখন পিটু এর নৌকায় উঠে গেছো। পিটুতে ভর্তি হওয়া মানে আমরা বলি যে পিটু নৌকায় উঠে যাওয়া। হ্যাঁ, তো নৌকার যাদের পছন্দ না, তুমি জাহাজও চিন্তা করতে পারো, অনেকে আবার নৌকা পছন্দ করবে না, তুমি একটু জাহাজে উঠে গেছো চিন্তা করতে পারো। এখন এই যে তোমার যে কাঙ্ক্ষিত গন্তব্য 50 বিসিএস তুমি ক্যাডার হতে চাও, এই গন্তব্যে নিয়ে যাওয়া হচ্ছে এখন আমাদের দায়িত্ব। সুতরাং এখানে যা কিছুই করা হোক না কেন, যা কিছুই পড়ানো হোক না কেন, যত এক্সাম নেওয়া হোক না কেন, সব কিছুর উদ্দেশ্য থাকবে তোমাকে ক্যাডার বানানো। তাইলে তুমি যেহেতু পিটুএ জাহাজে উঠে পড়ছো, তুমি যদি পিটুএকে ফলো করো, আমরা যা যা বলি তা তা যদি ফলো করো, আমরা এটা বিশ্বাস করি যে তোমার যে কাঙ্ক্ষিত গন্তব্যে সেখানে তুমি পৌঁছাতে পারবে ইনশাআল্লাহ। তো এখানে প্রত্যেকটা সিদ্ধান্ত আমরা প্রিভিয়াস ব্যাচ থেকে গবেষণালব্ধ। প্রত্যেকটা প্ল্যান সাজানো হয় সেভাবে স্টুডেন্টদের কিসে ভালো হবে সেই বিবেচনা করে। 46 বিসিএস প্রিলি পর্যন্ত আমাদের প্রিলি ক্লাসগুলো অনেক লম্বা চড়া ছিল, অনেক বেশি ইন ডিটেল ছিল। তো তখন প্রশ্নের প্যাটার্নটা আমরা খেয়াল করলাম যে একটু এত ডিটেলসে না পড়ি, একটু সিলেক্টিভ পড়ালে মনে হয় ভালো হয়। তো আমরা এরপরে আমরা হচ্ছে যে 47, তোমরা জানো 48, 49 দুটি স্পেশাল বিসিএস, ওখানে কিছু সিলেক্টিভ আমরা পড়িয়েছি। এখন যে পিএসসিতে যারা মেম্বার, ওনারা যে দুটো প্রিলি নিলেন, 48 স্পেশাল, তারপরে 49 স্পেশাল, আবার তোমার হচ্ছে যে আমরা 47-এর প্রশ্ন যদি চিন্তা করি, তাহলে কিন্তু আমরা প্রশ্নের একটা আমরা প্যাটার্ন এখানে দেখতে পাবো। জাস্ট কয়দিন আগে 47 হলো, রেজাল্টও হয়ে গেল, এবার রিটার্ন হবে কয়দিন পরে ওদের। তো 47, 48, 49 এই তিনটা বিসিএসে আমরা যে প্রশ্নের প্যাটার্ন পিএসসি করলো, মানে নতুন যে পিএসসি, আগের মেম্বাররা তো এখন আর নাই, তাহলে নতুন পিএসসির মেম্বার যারা যারা 47, 48, 49, তার মধ্যে দুটো স্পেশাল বিসিএস নিলেন, ওনারা যে প্রশ্ন করলেন সেখান থেকে আমাদের কিছু অবজারভেশন আছে যে বাংলা সাহিত্যে এখন কোন কোন রাইটারদের আমাদেরকে বেশি করে পড়তে হবে, ইতিহাসের কোন টপিকটা একটু ভালো করে পড়তে হবে, কোন টপিকটা একটু কম পড়লেও চলবে। হ্যাঁ, তাহলে আগের যে পিএসসি তারা 15 বছর একটা প্যাটার্ন ছিল প্রশ্নের, এখন প্যাটার্ন আবার কিছুটা কি চেঞ্জ হয়েছে। এটা কিন্তু সব সাবজেক্টে এরকম না। যেমন বাংলার বিষয়গুলিতে একটা প্যাটার্ন চেঞ্জ হয়েছে, বাংলা সাহিত্যে এখানে প্যাটার্ন চেঞ্জ হয়েছে। ম্যাথের মধ্যে আমরা কিছুটা বলবো, যেমন এখন স্থানাঙ্ক জ্যামিতি থেকে অনেক বেশি প্রশ্ন আসতেছে। সো
কিছুটা প্যাটার্ন ম্যাথও চেঞ্জ হয়েছে। তো যে চেঞ্জগুলো আসছে বা আইসিটির ক্ষেত্রে আগের মতো এত লিনিয়ার প্রশ্ন আসতেছে না, একটু ডিপ থেকে প্রশ্ন আসতেছে, আইসিটির প্রশ্ন প্যাটার্নে কিছু চেঞ্জ হয়েছে। তাইলে এই 50 ব্যাচে কিন্তু আমরা সেই জ্ঞানটা কাজে লাগাবো, যে এখন পিএসসির মন বোঝার চেষ্টা করবো আমরা, যে 47, 48, 49-এ আমরা যে প্রশ্নের প্যাটার্ন, সুতরাং এই লেকচার প্ল্যানগুলো সাজানো হবে ওই প্রশ্নের প্যাটার্নের ভিত্তিতে। তোমাদের ডেইলি এক্সাম, উইকলি এক্সাম, সাবজেক্ট ফাইনাল, মডেল টেস্ট সব কিছুই মূলত নতুন প্যাটার্ন বিবেচনা করেই আমরা এখন সিদ্ধান্তটা নিব। তো এখানে P2A-তে আমরা দেখি যে P2 এর সিস্টেমগুলো আসলে কাজে লাগে কি না। দেখো যে P2A-কে এখনও আমি খুব পরিচিত প্রতিষ্ঠান আমি এখনও বলবো না, যে একদম এক নামে চিনে এরকম আমি বলবো না এখনও। কারণ P2 এর সেরকম আমরা কোনো প্রচারণা করি না। করি না বলতে P2 তোমরা শুধু ফেসবুকে P2 এর বিজ্ঞাপন দেখছো, এর বাইরে তুমি কোথাও লিফলেট, ফেস্টুন কোথাও তুমি দেখো না P2A-কে। এটা অসম্ভব, কারণ P2 লোকজন কোথাও যায় না। বা প্রিলি পরীক্ষা দিয়ে তুমি যদি প্রিলি দাও অলরেডি, প্রিলি থেকে তুমি ঢোকার সময় বের হওয়ার সময় P2 এর কোনো লোকজন কোনো লিফলেট, তোমার ফেস্টুন কোনো কিছু নিয়ে ওখানে দাঁড়ায় থাকে নাই, কোনো পুস্তিকা কিছুই তোমাকে দেয় নাই। হ্যাঁ, তুমি কোথাও P2 কে পাবা না। তুমি ফেসবুকে P2 বিজ্ঞাপন দেখছো, ইউটিউবে P2 একটা চ্যানেল দেখছো। তাহলে যে প্রতিষ্ঠানের তোমার হচ্ছে যে ফেসবুক বা ইউটিউব ছাড়া যার কোনো আসলে প্রচারণা নাই, বা অফলাইনে কোনো লিফলেট, ফেস্টুন, ব্যানার কোনো কিছুই নাই, কোনো পুস্তিকা দেয়া কিছুই নাই এখানের মধ্যে, তা সে প্রতিষ্ঠান থেকে আসলে কত স্টুডেন্ট পড়ে বা কেমন পাশ করে আমরা যদি দেখি, 42 BCS আমাদের থেকে 67 জন ক্যাডার হয়। এরপর 43-তে 90+ প্রিলি পাস করে, 44 160+ প্রিলি পাস করে আমরা 45 থেকে রিটার্ন নিয়ে আসি। তো আমাদের ওরা কিন্তু এখন ভাইবার জন্য ওয়েট করতেছে, কয়েকজন ভাবে হয়ে গেছে, 260 জন প্রিলি পাস করে। 46 BCS আমার 400+ প্রিলি পাস করে। সো ওরা এখন রিটার্নের রেজাল্টের অপেক্ষায়। এরপরে তোমার হচ্ছে যে তোমার 47 BCS প্রিলি, ওখানে আমাদের 300+ আমাদের হচ্ছে প্রিলি পাস করে। এবং ওরা এখন আমাদের রিটার্ন আমাদের এখানে পড়তেছে। 48তম স্পেশাল BCS P2 থেকে 400+ এখানে ক্যাডার হয়। আর 49তম BCS আমাদের এখানে জাস্ট রেজাল্টের অপেক্ষায় আছি আমরা এই মুহূর্তে। তো একটা প্রতিষ্ঠান যেখানে আসলে তোমরা অফলাইনে কোনো প্রচারণায় দেখো নাই, কোথাও তুমি রাস্তাঘাট কোথাও P2 নামে কোনো কিছু দেখো নাই, কিন্তু এরপর এখানে এত স্টুডেন্ট কেন আসে, এখানে এত কেন ভর্তি হয়, যে নিশ্চয়ই এখানে কিছু ব্যাপার তো আছে এখানের মধ্যে, আমরা কি সিস্টেম নিশ্চয়ই ফলো করি। হ্যাঁ, অনেকে নিশ্চয়ই তোমাকে বলবে যে P2A-তে মারাত্মক কড়াকড়ি করে, এটা ট্রু, P2A-তে অনেক কড়াকড়ি করে। এবং অনেক জায়গায় তুমি এরকম কমেন্ট দেখবা যে আপনি যদি আসলে পড়াশোনা করতে চান তাহলে P2A-তে যান, P2A-তে খুব চাপ দেয় পড়াশোনার জন্য, এটা ট্রু। P2A-তে অনেক প্রেশার ক্রিয়েট করা হয়, ট্রু। অনেক পরীক্ষা নেওয়া হয়, ট্রু। তো নিশ্চয়ই এরকম কিছু ব্যাপার আছে, নাহলে এখানে মানুষজন কেন ভর্তি হবে এখানে, যে প্রতিষ্ঠানের অফলাইনে কোনো প্রচারণা নাই, কমপ্লিটলি অনলাইনে সব কিছুই। তো দেখো আমরা এখানে এই 50 BCS এর কোর্সে যেভাবে সাজাইছি, এখানে বলে রাখা ভালো তোমাদের আগেও কিন্তু 50 BCS না, আমাদের অলরেডি একটা কোর্স, আমাদের একটা ব্যাচ শুরু হয়ে গেছে। তো এখানে দুটো ব্যাচ আসলে মার্জ হবে। তো তার মানে এই না যে ভাই আমরা তো শেষে শুরু করলাম, একটু পরে শুরু করলাম, যে আমরা কি পাস করতে পারবো কিনা, না, তোমাদের পরও আর অনেকে শুরু করবে। নভেম্বরে যখন সার্কুলারটা দিবে তখনও কিন্তু অনেকে শুরু করবে, সেখান থেকে একটা বিপুল পরিমাণে স্টুডেন্ট কিন্তু পাস করবে। তাহলে তুমি যদি মনে করো যে আমি কি শেষে শুরু করলাম কিনা, না, শেষে বলে কিছু না আসলে, তোমার পরও আর অনেকে শুরু করবে। তো আমি একটু রুটিনটা ক্লিয়ার করে দিই, যেহেতু আজকে ওরিয়েন্টেশন, এইখানে আজকে তোমাদের কোর্সটা কীভাবে চলবে এই জিনিসটা তোমাদের একটু ভালো করে বোঝার প্রয়োজন আছে। তোমরা নিজেরা যদি না বুঝো কোর্সটা কীভাবে চলবে, তাহলে সামনে তোমরা ক্লাসগুলো কীভাবে করবে, একটু জুম করি একটু। দেখো তোমাদের ওয়েবসাইটের মধ্যে এরকম একটা তোমার রুটিনটা শেয়ার করা আছে, আর একটু জুম করি। ওকে, তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা রুটিনের পিডিএফটা না কালেক্ট করে তোমরা একটু তোমাদের ফোনে গুগল শিট যে অ্যাপটা আছে, গুগল শিট অ্যাপটা ইনস্টল করে রাখবা। গুগল শিট একটা অ্যাপ আছে, ওটা ইনস্টল করলে তো রুটিনে কোনো চেঞ্জ আসলে রুটিন তোমরা চেঞ্জ দেখতে পাবা। ইউজুয়ালি আমাদের এখানে টেলিগ্রাম মধ্যে আমরা নোটিশ দিয়ে দেই। হ্যাঁ, তারপরেও তোমার বোঝার সুবিধার্থে, কারণ রুটিন জিনিসটা তো এটা চেঞ্জ হবে, এটা তাই না, রুটিন কোনো কিছু ফিক্স না, এখানে কোনো চেঞ্জ হতে পারে, অনেক কিছুই প্ল্যান চেঞ্জ হতে পারে, রুটিন চেঞ্জ হতে পারে। তাহলে আমরা যদি একটু দেখি, তোমাদের দেখো ক্লাস টাইম কি লেখা আছে, রাত 9টা, তাহলে এটার ক্লাস টাইম ওটা 16 তারিখ লেখা আছে, 16 তারিখ টাইপ প্রিলি, তার মানে প্রিলি একটা ক্লাস হবে, সাবজেক্ট কি ইংলিশ লিটারেচার 1, কি লেখা লিটারি টার্মস, তার মানে আগামীকাল রাত 9টায় তোমাদের লিটারি টার্মসের ক্লাস হবে। পরদিন দেখি তো 17 তারিখ কি হবে, তার মানে এখানে ফ্রাইডেতে কোনো বন্ধ নাই, কারণ বন্ধ রাখলে আমরা এখানে শেষ করতে পারবো না কোর্সটা। কি লেখা আছে, প্রিলি বিডিএফএস 1 প্রাচীন জনপদ গুরুত্বপূর্ণ স্থাপত্য, তার মানে বিডিএফএস এর তোমার লেকচার 1 হবে ফ্রাইডেতে, স্যাটারডেতে ইংলিশ লিটারেচার 2 হবে। ওকে, তাইলে এখানে আমরা মোটামুটি রুটিনটা দেখলাম যে রাত 9টায় আমাদের সব প্রিলির ক্লাস। এবার প্রিলি ক্লাস চলবে, চলতে চলতে আমরা দেখলাম যে এখানের মধ্যে আমাদের 1 নভেম্বর গিয়ে আমাদের ইংলিশ লিটারেচার এখানে শেষ হয়ে গেল পোস্ট মডার্ন ক্লাস দিয়ে। এরপরে কি করা হলো,
2 দিন বন্ধ, কি লেখা আছে? লেখা আছে ইংলিশ লিটারেচার সেলফ স্টাডি। আচ্ছা, তাহলে এতদিন তুমি যে ক্লাসগুলো করলা ইংলিশ লিটারেচারের 9টা ক্লাস, এই 2 দিন রাখা হয়েছে তুমি রিভিশন দেওয়ার জন্য। তাহলে এরকম রিভিশন দেওয়ার জন্য তুমি সুযোগ কয়বার পাবা? একটা সাবজেক্ট ফাইনালের আগে আমরা যদি 4 নভেম্বর যদি ধরি, তাহলে ওই দিন একবার তোমার হচ্ছে যে তুমি ওই দিনও তো রিভিশনে দিচ্ছ, কারণ রাতে পরীক্ষা। তাইলে তুমি 2, 3 এই দুই দিন এবং তৃতীয় নম্বর দিন 4 নম্বর 4 তারিখও তুমি কিন্তু সারাদিন রিভিশন দিতে পারতেছো। মোটামুটি তুমি 3 দিন রিভিশন দিচ্ছ। এইটা একটা গ্র্যান্ড অপরচুনিটি যে তুমি যদি এই 9টা লেকচারের মধ্যে কোনো লেকচার যদি তুমি অ্যাবসেন্ট থাকো বা না করে থাকো, তাহলে এই 3 দিনের মধ্যে তুমি সেগুলো শেষ করে ফেলবা। এই 9টা লেকচারের মধ্যে যদি তোমার কোনো লেকচার ল্যাকিংস থাকে, ওই 3 দিনই বিষয় দিয়ে তুমি কি করে ফেলবা? শেষ করে ফেলবা। তার মানে প্রত্যেকটা বিষয় ভিত্তিক পরীক্ষার আগে আমাদের বন্ধ রাখা হয়েছে। আচ্ছা, এরকম করে আমরা যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, আমরা যাই একটু সামনে। ওকে, দেখলাম যে 22 নভেম্বর বিডিএফ এর 18 নম্বর ক্লাস শেষ হবে। তারপর কি হবে দেখি তো? দেখা যাচ্ছে বিডিএফ এর জন্য 3 দিন বন্ধ রাখা হয়েছে এবং চতুর্থ দিন পরীক্ষা, তবে 4 দিন বন্ধ। তাহলে দেখো বিডিএফ এর এখানে 18টা ক্লাসের মধ্যে হতে পারে তুমি 2-1টা ক্লাস মিস করছো, হতে পারে 2-1টা ক্লাস তুমি দেখা নাই, হতে পারে 2-1টা পরীক্ষা মিস করছো, হতে পারে তোমার একটা প্রস্তুতি গোছানো হয় নাই। তাহলে এই 4 দিনের মধ্যে ওটা রিভিশন দিয়ে তোমাকে শেষ করে ফেলতে হবে। তাহলে সেলফ স্টাডি মানে হচ্ছে ওই সময় আমরা তোমাকে কোনো একটা অ্যাসাইনমেন্ট দিব, কোশ্চেন সলভ করাবো এবং তোমার রিভিশন দেওয়ার একটা ব্যবস্থা করবো, কোশ্চেন সলভ করা কাইন্ড অফ রিভিশন। তার মানে এতটুকু বুঝলাম যে প্রত্যেকটা সাবজেক্টের আগে তুমি রিভিশন দেওয়ার জন্য বাবা। আচ্ছা, এরপর আমরা ডানে যে একটু দেখি কি লেখা আছে এখানে। একটু দেখি, ওদের লেখা আছে ক্লাস টাইম 7 PM, তাহলে সন্ধ্যা 7টায়। কি লেখা আছে? আমাদের 24 অক্টোবর থেকে 24 অক্টোবরের আগে আমাদের কোনো রিটেন কোনো ক্লাস নাই। লেখা আছে রিটেন বিডিএফ এর 1 ভৌগোলিক পরিচিতি, বাংলাদেশের ভূগোল, প্রাকৃতিক বৈশিষ্ট্য, ভৌগোলিক অবস্থান। তার মানে বিডিএফ এর তোমার 1 নম্বর ক্লাসটা রিটেনের, এরপর একদিন গ্যাপ বিডিএফ এর 2 নম্বর ক্লাসটা। এখন আসো যে 50 BCS এর আমাদের প্রিলির আগে কি রিটেন পুরোটা শেষ হবে না? ওটা আমাদের প্ল্যানে নাই, কারণ 50 BCS প্রিলির আগে রিটেন পুরোটা শেষ হবে না এখানের মধ্যে, কিন্তু বড় একটা অংশ শেষ হবে। তাহলে দেখো যেদিন তোমার এখানে লিখিত ক্লাস, ওই দিন তোমাকে একটু এক্সট্রা ইফোর্ট দিতে হবে। এক্সট্রা ইফোর্ট দিতে হবে বলতে, তুমি একটা সন্ধ্যা 7টায় তো একটা ক্লাস করতেছো, রিটেনের ক্লাস সন্ধ্যা 7টায় ক্লাস করতেছো। ক্লাস করে তোমার মোটামুটি ক্লাস শেষে তো 9টা বেজে যাবে। এরপরে তুমি হচ্ছে প্রিলির ক্লাসে তুমি হচ্ছে যে ঢুকে গেলা। তো এইখানে তোমাদেরকে আমি একটা ট্রিক্স বলি। যদি এরকম হয় যে যেহেতু তুমি এই মুহূর্তে রিটেন তুমি দিচ্ছ না, সেক্ষেত্রে তুমি রিটেন ক্লাসটা তুমি হচ্ছে ধরো তুমি যদি 15 মিনিট আগে যদি বের হয়ে যাও, তুমি ওই 15 মিনিট তুমি পরে রেকর্ড থেকে তুমি দেখে নিতে পারবা। হ্যাঁ, তুমি অথবা আমরা যেদিন তোমার হচ্ছে যে লিখিত ক্লাস থাকবে ওই দিন হয়তো আমরা 15 মিনিটের পরে শুরু করতে পারি, কিন্তু সামনে যেহেতু শীতকাল এই জন্য বিষয়টা একটু কঠিন। তাহলে দেখো এই দিক দিয়ে তোমরা তাহলে ওরিড হওয়ার কিছু নাই যে তোমাদের সুবিধার কথা বিবেচনা করে এরকম যদি হয় আমরা নোটিশ দিয়ে দিব। ধরো তোমরা যেদিন রিটেন ক্লাস সেদিন হয়তো প্রিলি ক্লাস আমরা 15 মিনিট পরে শুরু করতে পারি, তাহলে তোমরা হইচই করা যাবে না যে 9টায় ক্লাস শুরু হওয়ার কথা কিন্তু ক্লাস কেন 9:15 থেকে, কারণ তোমাদের অনেক সময় তোমরা নিজেরা রিকোয়েস্ট করবো আমাদেরকে। এই রুটিনে এই ছোট ছোট অ্যাডজাস্টমেন্টগুলো আসতে পারে। ওকে, যেদিন লিখিত ক্লাস ওই দিন তোমাদেরকে একটু এক্সট্রা পরিশ্রম করতে হবে। সন্ধ্যা 7টায় ক্লাস, আবার রাত 9টায় ক্লাস আছে। তো এখানে যাদের পক্ষে যদি মনে হয় এরকম যে রিটেনটা আমার জন্য বেশি প্রেশার হয়ে যাচ্ছে, তুমি চাইলে এটা পরদিন রেকর্ডও দেখতে পারো, ওটা তোমার ব্যাপার এখানের মধ্যে। বা তুমি চাইলে রিটেন তোর 1.5 ঘন্টার মধ্যে তুমি করলে, এরপরে তুমি বের হয়ে গেলে একটু রেস্ট নিলে বা নামাজটা পড়ে আসলা, এরপরে তুমি প্রিলি ক্লাসও তুমি জয়েন করলা। তবে যেদিন রিটেনের ক্লাস থাকবে ওই দিন ইউজুয়ালি আমরা চেষ্টা করি একটু গ্যাপ দেওয়ার জন্য, একটু 15 মিনিট গ্যাপ দেওয়ার জন্য। এর মধ্যে তুমি খাবার খেয়ে নিলা, নামাজ পড়ে চলে আসলা, 15 মিনিট আমরা গ্যাপ দেওয়ার ট্রাই করি। হ্যাঁ, তো এইরকম ছোট ছোট অ্যাডজাস্টমেন্ট গুলো এখানে হবে। ওই গ্যাপ দিনও সে টেলিগ্রাম গ্রুপে বলে দেওয়া হবে যে আজকে প্রিলি ক্লাসটা 9:15 থেকে শুরু হবে। জাস্ট যেদিন রিটেন ক্লাস থাকবে সেদিন এই জিনিসটা আমরা করবো, যে তুমি যাতে একটু খাইতে পারো এবং নামাজ পড়ে আসতে পারো। তো এইটুকু অ্যাডজাস্টমেন্ট তোমাদের মেনে নিতে হবে। হইচু করা যাবে না যে ভাই কেন আজকে 15 মিনিট পরে কেন। শীতকাল সেটা আমরা জানি, শীতকালে একটু অনেক রাত হয়ে যাবে, এরপরে এখানে কিছু করার নেই। ওই যে বললাম এখানে তো পুরো সিদ্ধান্তটা তোমাদের ভালোর জন্য এখানে, তাই না? দেখো পিটুএ থেকে আমরা যারা পড়াই, আমরা তো সারাদিন যে দিনে যে কোনো সময় পড়াইতে পারি, কিন্তু আমাদের এখানে যারা পড়ে বেশিরভাগ কেউ চাকরি করে, বিভিন্ন কাজকর্ম আছে, বেশিরভাগ লোকজন দিনের বেলা বসতে পারে না। এই জন্য আমাদের কোর্সটা তো রাতে, পিটুএর প্রায় সব ক্লাস রাতে হয়, রিটেনের কিছু ক্লাস বিকেল বেলা হয় বা সকালেও হয়। এক্সাম টাইম দেখো তো এখানে কটা, সন্ধ্যা 6টায় হলো এক্সাম টাইম। তারপরে দেখো এক্সাম টাইমটা তোমাকে একটু ভালো করে বুঝতে হবে, কারণ আমাদের অন্য ব্যাচগুলোতে ইউজুয়ালি মাঝখান দিয়ে একদিন সময় পাওয়া যায়, যেদিন ক্লাস তার পরদিন সময় পাওয়া যায়, তার পরদিন পরীক্ষা। কিন্তু এই ব্যাচে এটা আমাদের জন্য পসিবল না, কারণ তোমরা শুরু করছো এখন এখানের মধ্যে, তুমি অক্টোবর 15 শুরু করলা। যাদের জন্য পসিবল ছিল ওরা তো অনেক আগে 2-3 মাস আগে শুরু করছে, তাহলে ওই ব্যাচগুলোতে পসিবল ছিল, এই ব্যাচের মধ্যে এটা পসিবল না। তাহলে তুমি দেখো এখানে তুমি 16 তারিখ একটা ক্লাস করলে, তো 17 তারিখ তার এক্সাম, 17 তারিখ যে ক্লাস করলো 18 তারিখ তার এক্সাম।
তাহলে এইটাও তোমাকে আলাদা করে মনে রাখার কিছু নাই, তুমি যে ক্লাস করবা পরদিন ওটার উপর তোমাকে এক্সাম দিতে হবে সিকোয়েন্স অনুযায়ী। এখন মাঝে মাঝে তোমার এক্সাম মিস হবে, মিস হলে তুমি পরে টাইমের পরে দিয়ে দিও। তুমি এক্সাম সিস্টেমটা কি, তুমি সন্ধ্যা 6টা থেকে রাত 12টার মধ্যে যে কোনো সময় পরীক্ষা দিয়ে ফেলতে পারবা। আমরা সাজেস্ট করবো তুমি সন্ধ্যা 6টায় দিয়ে দাও। তুমি যখনই ক্লিক করবা, ওই ক্লিক করার পরে তুমি আধা ঘন্টা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবা, সন্ধ্যা 6টা থেকে রাত 12টা। এখন কেউ যদি দেখা যায় যে রাত 12টা হয়ে গেছে, সে কোনো কারণে কাজ থাকতে পারে, মানুষের তো ইমার্জেন্সি থাকে না, অনেক কিছু থাকতে পারে মানুষের, এক্সাম দিতে পারলা না তুমি, তুমি পরে হলে এটা দিয়ে দিবা। কিন্তু হ্যাঁ, তুমি পরে দেওয়ার কারণে তো মেরিট লিস্টে তোমার নাম আসবে না, কারণ আমরা তো একটা সার্টেন টাইমের মধ্যে এক্সামটা নিলে ওটা আমরা মেরিট লিস্ট করতে পারবো যে রাত 12টা পর্যন্ত কারা কারা পরীক্ষা দিল, ওখানের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ আমরা করবো। এরপরে যারা দিবে পরীক্ষা দিতে পারবে, প্র্যাকটিস হিসেবে দিতে পারবে। তো এই হলো রুটিনটা। এখন প্রশ্ন হচ্ছে ভাই এই রুটিন অনুযায়ী আমরা কবে নাগাদ শেষ হবে, প্রিলির আগে শেষ হবে কিনা, এটা তো একটা তোমাদের কোয়ারি, তাই না? দেখো এইখানের মধ্যে যে, দেখো আমরা যদি এই রুটিন অনুযায়ী যদি যাই, তাহলে আমাদের 16 এপ্রিল আমাদের এই ব্যাচটা শেষ হবে, 16 এপ্রিল। এখন তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগছে যে আপনারা কেমন জানেন 16 তারিখ, 16 এপ্রিলের আগে যে পরীক্ষা হবে না, এটা কেমন জানেন? এটা কিছুটা আমাদের প্রিভিয়াস অভিজ্ঞতা থেকে আমরা মোটামুটি একটু গেস করতেছি এখানের মধ্যে, যে ফেব্রুয়ারিতে যদি ইলেকশন যদি হয়, তাহলে এপ্রিলের আগে আসলে পরীক্ষার সম্ভাবনা এটা খুবই কম। এখন তারপরেও আমরা তো আর পিএসসির মেম্বার না, তো পিএসসি তো আমাদের কথা মতো চলবে না, তাই না? পিএসসি জিজ্ঞেস করবে না, হে P2 ভাই যে পরীক্ষা কবে নিতে নিতে আপনারা বলেন, ওরা কি আমাদের জিজ্ঞেস করবে? জিজ্ঞেস করবে না। এমন হইতে পারে না যে এর আগে হইতে পারে, সম্ভাবনা খুবই কম। আচ্ছা ধরলাম পিএসসি বললো যে, পিএসসি তো মিনিমাম 1-2 মাস আগে বলে দিবে কবে প্রিলি হবে, তাই না? ওকে, তো ওটা যদি হয়, তাহলে আমাদের দেখো এই যে আমাদের এখানের মধ্যে যে রিটেনের কোনো ক্লাস যে এখানের মধ্যে হচ্ছে না, রিটেন আমাদের লিখিত ক্লাস কিন্তু আমরা কবে বন্ধ করেছি দেখো, কারণ আমরা জানি তুমি কিন্তু ফেব্রুয়ারির পরে লিখিত ক্লাস আর করতে চাইবে না, কারণ তোমার মনে হবে যে এখন ভাই লিখিত ক্লাস, এখন তোমার টেনশন কাজ করবে প্রিলির জন্য। তাহলে ফেব্রুয়ারি 10 তারিখের পর আমরা লিখিত ক্লাস কিন্তু ক্লোজ করে দিছি। হ্যাঁ, এর মধ্যে কিন্তু তোমাদের রিটেনের একটা বিপুল অংশ তোমার কিন্তু শেষ হয়ে যাবে, বিপুল অংশ তোমার শেষ হয়ে যাবে এখানে, বিশেষ করে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং, বিজ্ঞান, বাংলাদেশ অ্যাফেয়ার্সের বড় একটা অংশ, আন্তর্জাতিকের বড় একটা অংশ, বাংলার বড় একটা অংশ, হ্যাঁ বড় একটা অংশ তোমার শেষ হয়ে যাবে। তাইলে যদি এরকম হয় যে, কেন কোনো কিছু আমাদের হাতে নেই এখানের মধ্যে, যদি এরকম হয় যে পরীক্ষা এপ্রিলের 17 না, যে পরীক্ষা এপ্রিলের 1 তারিখে, এপ্রিল ফুল, এপ্রিল ফুল, এপ্রিল 1 তারিখ পরীক্ষা, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? ওই যে আমরা ফেব্রুয়ারি 10 তারিখে পড়ায় লিখিত ক্লাস নিচ্ছি না, তখন তোমাদের ডেলি দুইটা ক্লাস করা লাগবে। হ্যাঁ, এটা আমি আগে তোমাদের ক্লিয়ার করলাম এই জন্য। তখন তুমি আবার কান্নাকাটি যদি করো যে না এখন হচ্ছে যে দুইটা ক্লাস কেন, ভাই আমরা তো পিএসসি না, তাই না? পিএসসি তো আমাদের কথার মধ্যে এক্সাম নিবে না, আমরা তো অপশন রাখতে হবে যে যদি এরকম হয় তাহলে আমরা কি করব। আমরা বলতেছি এপ্রিলের আগে পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম, ধরো তোমার খুবই কম সম্ভাবনা, কিন্তু 5% সম্ভাবনা যদি থাকে, আমাদের অপশন হাতে রাখতে হবে। অপশন হাতে রাখছি আমরা কি, যদি পরীক্ষার আগে যদি হয় তাহলে তোমরা তখন ডেলি দুটা ক্লাস করবা। হ্যাঁ, বা ডেলি দুটা ক্লাস করা কি সম্ভব? তুমি যদি আমাদের 49 স্পেশাল, 48 স্পেশালকে জিজ্ঞেস করো, ওরা ডেইলি 3টা ক্লাসও করছে, ডেলি 3টা ক্লাস করে কিন্তু ওরা তোমার কোয়ালিফাইও করতেছে। তো ওরা যদি পারে তাহলে তুমি কেন পারবে না? হ্যাঁ, তো মানুষ আসলে ওই মানে বিপদে পড়লে তখন অনেক কিছু সম্ভব হয়। 48-এ 2 মাসে কম সময় দিচ্ছে, 49-এ সেম জিনিস, তাহলে ওরা শেষ করছে না, তাহলে এটা পসিবল। মনে রাখবা অন্য প্রতিযোগিতা একই সময় পাচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ওভারঅল প্ল্যান। এই প্ল্যানটা তুমি ভালো করে চিন্তা ভাবনা করো, কারণ হচ্ছে তুমি এই প্ল্যান মতো আমাদের সাথে চলবা। তো আসো এখানে আমাদের আহ, আজকে এমন কিছু কথা বলবো যে কথাগুলো সামনে আর কখনোই বলবো না, কারণ হচ্ছে সামনে প্রত্যেকদিন ক্লাস হবে, ক্লাসের বাইরে কোনো কথা বলার সুযোগ নাই। তাহলে আজকে হচ্ছে আমাদের সেই সুযোগটা, এই কথাগুলো তোমরা যদি একটু কানের মধ্যে ঢুকাও, হৃদয়ে লিখে ফেলো, তাইলে তোমার জন্য ভালো, আমাদের জন্য কোর্স চালাইতে আমরাও আরাম পাবো। মনে রাখবা প্রিলি হলো মূলত বাছাই পর্ব, তাহলে প্রিলিতে এটার নম্বর কিন্তু মেধা তালিকায় কোনো প্রভাব ফেলে না। হ্যাঁ, স্পেশাল বিসিএস তো লিখিত বলে কিছু নাই, ওখানে ও প্রিলি 200 নাম্বারই আসলে লিখিত, সেটা বাদ, 50 তো স্পেশাল হচ্ছে না, তাহলে এখানে প্রিলির নম্বর কিন্তু মেরিট লিস্টে যোগ হবে না, এটা বাছাই পর্ব। আমরা যদি 47-এর অভিজ্ঞতা যদি আমরা দেখি, বা 48, 49, তো 48 স্পেশাল হয়ে গেল, সেটা নিয়োগ হয়ে গেল, আমরা যদি 48ও যদি দেখি, আমরা দেখব প্রতি সিটের বিপরীতে পিএসসি কিন্তু খুব বেশি এখন টেকাচ্ছে না। 47কে যদি আমরা বেস লাইন ধরি, তাইলে 47-এ সিট কত,
প্লাস মাইনাস 3,000, হ্যাঁ ঠিক আছে, কত 10,000 প্লাস। তা প্রতি সিটের বিপরীতে পিএসসি 3 বা তোমার 3.5 এরকম প্রার্থী টেকাবে। যদি ধরি আমরা এখানে সিট থাকবে 2,050-তে, বেশিও থাকতে পারে, আমি গেস করতেছি আর কি, ধর 2,000 থাকলো, তাহলে তুমি ধরে রাখতে পারো 7 থেকে 8,000 বেশি টেকাবে না। পিএসসি চিন্তা করতেছে যেহেতু ওকে তাড়াতাড়ি রেজাল্ট দিতে হবে, তাহলে অতিরিক্ত প্রার্থী সে টেকাবে না। তাহলে প্রিলিতে তোমাকে মূলত 7 থেকে 8,000 বা 10,000 ভিতরে তোমাকে টিকতে হবে। এরপরে আসল পরীক্ষাটা হলো লিখিত, যেটা 900 নম্বরের লিখিত পরীক্ষায় তোমাকে অংশগ্রহণ করতে হবে। তাহলে তোমার 47 দেখো, ওরা নভেম্বরের 27 তারিখ পরীক্ষার ডেট দিছে, আমরা ধরে নিচ্ছি পরীক্ষা ওই তারিখেই হবে। তাহলে কতদিন সময় পাচ্ছে? 2 মাসের মতো সময় পাচ্ছে। তাহলে প্রিলির পরে মাত্র 2 মাস সময় পাওয়া যাচ্ছে লিখিতর জন্য। তাইলে আগে থেকে যদি লিখিত পরীক্ষার পড়া গোছায় রাখা না যায়, ওই 2 মাসে মাথায় আকাশ ভেঙে পড়বে। তাহলে আগে থেকে যদি লিখিত পরীক্ষার পড়া গোছায় রাখা না যায়, সেক্ষেত্রে তুমি ওই 2 মাস তুমি প্রিলি পাস করলেও খুব টাফ হবে, খুব টাফ, অনেক বেশি পরিশ্রম যাবে। তাইলে আমাদের টার্গেট হচ্ছে যে প্রিলির আগেই, সো ফেব্রুয়ারি 10 তারিখ পর্যন্ত মোটামুটি লিখিতের একটা বড় অংশ, বাংলাদেশি বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, বিজ্ঞান, ফ্রি হ্যান্ড রাইটিং, একটা বড় অংশ আমরা লিখিত পরীক্ষার তোমার প্রস্তুতি ফেব্রুয়ারি 10 তারিখ পর্যন্ত আমরা ক্লাস নেব, আগে বাগে শেষ করে রাখা মোটামুটি। তাইলে পরে প্রিলি রেজাল্ট দেওয়ার পরে প্রেশারটা তোমার কম লাগবে। এই হচ্ছে আইডিয়াটা। আরেকটা জিনিস, এখানে কিছু জিনিস খুব তোমার ডিপে পড়তে হয়। তুমি আন্তর্জাতিকের যে রিটেনের যে ক্লাস করবা, ওইটা প্রিলিতে তোমার লাগবে। 47 প্রশ্ন দেখো খুব ডিপে আসছে, হ্যাঁ। এরপরে বাংলাদেশ বিষয়ে বলি, লিখিত ক্লাস কিন্তু তোমার প্রিলিতেও কাজে লাগবে। ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস তোমার কিন্তু প্রিলিতেও অনেক কাজে লাগবে, যেহেতু ওখানে তুমি গ্রামারও পড়বা। তা এই হচ্ছে আমাদের কোর্স প্ল্যানটা। তো চলো 15ম বিসিএস তোমরা প্রিলি প্লাস রিটেন কোর্সে, বা যারা শুধু প্রিলি কোর্সে ভর্তি হয়েছো তাদের জন্য যেসব নিয়মকানুন ফলো করতে হবে, এই নিয়মকানুনগুলো যদি ফলো করো তাহলে তোমার জন্য সুবিধা, আমাদের জন্য সুবিধা। প্রথমত কী কী বই কিনতে হবে, তুমি এই মুহূর্তে তেমন কোনো বই কেনা লাগবে না। তুমি আমাদের লেকচার বুকগুলো পেয়ে যাবা, আমাদের লেকচার বুকগুলো তুমি ফলো করবা, আমাদের প্রশ্ন ব্যাংকগুলো ফলো করবা। এর পাশাপাশি তোমার যে বইটা পছন্দ তুমি সেই বইটা কেনো, তোমার যেটা ভালো লাগে, তোমার তোমার জিকেতে যেটা ভালো লাগে, ইংলিশে তোমার যেটা ভালো লাগে, অথবা আগের যদি কোনো বই কিনে থাকো সেটাও যথেষ্ট। আমাদের তুমি, আমরা যে বইগুলো দিব এখানে, আমাদের যে লেকচার বুকগুলো সেগুলো তুমি পড়বা। এর পাশাপাশি তুমি উল্টা পাল্টা তুমি দেখো, তোমার জিকের জন্য বেসিক ভিউ আছে, আলালস আছে, তারপরে আরও অনেক বই আছে, তোমার যদি কোনো ভালো লাগে তুমি নিতে পারো। ইংলিশের জন্য তোমার হচ্ছে যে মাস্টার আছে, তোমার হচ্ছে যে ইংলিশ ফর কম্পিটিটিভ আছে, বা যেটা ভালো লাগে তুমি নিতে পারো। কিন্তু আমরা পিটুয়েতে আমাদের লেকচার স্লাইডগুলো পড়াবো, আমাদের লেকচার বুক পড়াবো, আমাদের প্রশ্ন ব্যাংকগুলো তোমরা সলভ করবা, হ্যাঁ। সুতরাং এখন হুটহাট বই না কিনে তুমি একটু ধৈর্য ধরে, তুমি বই নতুন এডিশনগুলো আসলে, হোপফুলি নতুন এডিশন চলে আসবে, কয়দিনের মধ্যে চলে আসবে, 50 জন্য নতুন এডিশন যদি আসে তখন বই কিনো, এখন তাড়াহুড়ার দরকার নাই। সার্কুলারটা একটু দেখ, বইয়ের মধ্যে একটা আপডেট ভার্সনগুলো আসুক, তখন তুমি কিনিও বই, তোমার যেটা ভালো লাগে তুমি কিনিও, বা না কিনতে চাইলে নাই, সেটা ওটা প্রত্যেকের পার্সোনাল ব্যাপার। আগে থেকে এখানে ক্লিয়ার করে দিলাম। এখন আসো ভাই, আপনাদের এখানে লেকচার ক্লাস করলে কি আমি কি টিকবো? তাহলে তো আমাদের এখানে 5-6 হাজার ভর্তি হয়, সবাই প্রিলিতে টিকতো, তাই না? ভিডিওতে 5-6 হাজার ভর্তি হলে তাহলে সবাই তো প্রিলিতে টিকতো, সবাইকে আসলে টিকবে? হ্যাঁ, দেখো তো, এখানে আজকে আমার সাথে এখানে জয়েন করছে কত, 938 জন এখানের মধ্যে জয়েন করছে, 938 জন জয়েন করছে। কালকে লাইভ ক্লাসে জয়েন করবে মোটামুটি 800+ জয়েন করবে। পরশু ক্লাসে জয়েন করবে তোমার মোটামুটি 600 থেকে 700+, হ্যাঁ। তারপর দিন থেকে দেখবা লাইভ ক্লাস জয়েনিং 500+ হয়ে যাবে, হ্যাঁ। তারপর থেকে ওই 400-450 এর ভিতরে থাকবে। মিলাই নিও তোমরা, তোমরা তো এখানে ক্লাস করবাই, হ্যাঁ, মিলাই নিও আমার সাথে, দেখবা কীভাবে আস্তে আস্তে কমতে থাকে, হ্যাঁ? মিলাই নিও আমার সাথে, হ্যাঁ। ও তারাবিন নামাজের মতো, তোমার তারাবিন নামাজের মধ্যে দেখবা তোমার প্রথম রাখাতে কিন্তু একদম মসজিদের একদম মসজিদের জায়গা হয় না, হ্যাঁ, শেষ পর্যন্ত একদম যত, তো তোমার 8 রাকাত গেলে এক গ্রুপ তোমার জায়গা, ওরা 8 রাকাত পড়বো আমরা, ওরা এক গ্রুপ জায়গা, এরপর 10 রাকাত হলে আরেক গ্রুপ জায়গা, 12 রাকাত হলে জায়গা, আস্তে আস্তে 20 রাকাত পর্যন্ত দেখবা লোকজন বেশি থাকে না এখানে আর। তো এখানেও সেম, যত সময় আগাবে ওই লোকজন আর লাইভ ক্লাসে অংশগ্রহণ করবে না, হ্যাঁ। যেহেতু এটা কম্পিটিটিভ এক্সাম, তুমি চিন্তা করো তোমার লাইফের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স চিন্তা করো, তুমি স্কুলে কিন্তু তোমার ক্লাসে অনেকেই ভর্তি হয়েছিল, তোমার ক্লাসে অনেক স্টুডেন্ট ছিল, হ্যাঁ। সবাই কিন্তু জিপিএ 5 পায় না, জিপিএ 5 যারা পাইছে সবাই কিন্তু ইন্টারমিডিয়েটে জিপিএ 5 পায় নাই। ইন্টারে যারা জিপিএ 5 পেয়েছে ওখান থেকে সবাই কিন্তু ভালো জায়গায় চান্স পাচ্ছে এরকমও না। তাহলে সব জায়গায় কম্পিটিশনটা ছিল কেন? কিছু মানুষজন ওরা হচ্ছে পরিশ্রমটা করতে চায় না, কমফোর্ট জোনে ঢুকে যায়। তাহলে দেখো, তোমরা যারা
লাইভে এসে লেকচার ক্লাসটা করবা, তোমার 30% পড়া কিন্তু ক্লাসে কমপ্লিট হবে। কেউ কেউ বলে যে P2 এর পড়া তোমার কিন্তু 50% বেশি ক্লাসে কমপ্লিট হয়ে যায়। আমরা চেষ্টা করি যে ক্লাসের পড়া ক্লাসে একটা বড় অংশ পড়া দেওয়ার জন্য, কারণ P2 তে যারা আসে এখানের মধ্যে বেশিরভাগ একটা বড় অংশ হলো প্রফেশনাল, তার মানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারা বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করে, কি ইন্টার্নি করে, কেউ ট্রেনিং করতেছে, ডাক্তাররা পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং করতেছে। P2 তে যারা আসে বেশিরভাগ লোকজন হচ্ছে এরকমই, বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করে। তো এখানের মধ্যে আমাদের চিন্তাটা থাকে ও আসলে বাসায় পড়বে না, ও বাসায় পড়ার চান্স খুবই কম। এই জন্য আমাদের স্লাইডগুলোর মধ্যে কন্টেন্ট এত বেশি। আমরা টার্গেট রাখি যে অন্তত ক্লাসে যাতে 50% পড়া ওকে আমরা শেষ করে দিতে পারি, কারণ পরবর্তীতে দেখা যাবে সে বাসায় অত অত পড়বে না। তাহলে তুমি মোটামুটি ধরে রাখতে পারো 30% পড়া তোমার কমপ্লিট হয়ে যাবে তুমি লেকচার ক্লাসটা যদি করো। এখন তুমি লেকচার ক্লাস করলা, করার পরে তুমি এরপর আর বইটা উল্টালে না, তুমি তুমি আর পড়লে না। লেকচার ক্লাস করার পরে অবশ্যই অবশ্যই তুমি যে লেকচার স্লাইডগুলো দেওয়া হবে ওটা অবশ্যই তোমাকে এটা পড়তে হবে। সেটা বই থেকে পড়ো, সাইড থেকে পড়ো, যেখান থেকে পড়বো পড়ো, তোমাকে পড়তে হবে। ওটা যদি পড়ো তাহলে তোমার 50% পড়াটা কমপ্লিট হবে। তো এখন 50% পড়া কমপ্লিট হলে তুমি পাস করবা না, করবা না তুমি। এরপরে তোমাকে প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে। কি প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে? যখন যেটা পড়াবো, যেমন ধরো আমরা ইংলিশ লিটারেচারে ট্রান্স পড়াইলাম, তাহলে ও রিলেটেড তোমাকে প্রশ্ন সলভ করতে হবে। যদি করো তাহলে তোমার 60 থেকে 70% পড়া তোমার কমপ্লিট হবে। এতটুকু রেখে দিলে এক্সাম দিলে না, এক্সাম না দিলে আবার কাজ হবে না। এক্সাম যদি দাও তাহলে তোমার 80% পড়া কমপ্লিট হবে। তো ভাই 100% কি হবে না? 100% কারো ক্ষেত্রেই হবে না। 100%-এর কাছাকাছি তুমি যাইতে পারবা কিভাবে? তাহলে তুমি ডেলি এক্সামগুলো দিলা, 80% পড়া কমপ্লিট। এরপরে সারা সপ্তাহে যা যা পড়া হইলো উইকলি এক্সামটা দিলা, তাহলে 85%-এর মধ্যে পড়া তোমার কমপ্লিট হবে। এরপর তুমি সাবজেক্ট ফাইনালটা আবার দিলা, এর আগে আবার পড়লা, তা 90% পড়া তোমার কমপ্লিট হবে। এবার ধাপে ধাপে তুমি 100% কাছাকাছি যাবা, কিন্তু 100% কখনো হবে না, কারণ এটা তো কোনো সীমা পরিসীমা নাই। এই জন্য তোমরা যেদিন ক্লাস হবে ওদিন হাউতাশ করবা না যে ভাই আমার কিছু মনে থাকে না, কিছু মনে থাকে না, আমি কি করব। তুমি ক্লাস করতেছো মানে তোমার মোটামুটি 30 to 40% মতো পড়া হয়েছে। এখন তুমি বেলে একটা স্লাইড পড়ো, বই পড়ো, অর্ধেকের মতো পড়া হয়েছে। এবার প্রশ্ন ব্যাংক সলভ করো, আর একটু বড় হয়েছে। এক্সাম দাও, আর একটু বড় হয়েছে। সাবজেক্ট ফাইনাল দাও, তার আগে পড়ো, আর একটু বড় হবে তোমার। মডেল টেস্ট দিবা, তার আগে একটু বড় হবে। এইভাবে ধাপে ধাপে তোমার মেমোরিটি ইনক্রিজ হবে। তাহলে যারা তাড়াহুড়া করবে যে ভাই প্রথম ক্লাস করেই তাড়াহুড়া শুরু হয়ে যাবে, আমার আমার কিচ্ছু মনে থাকে না, আমি কি করবো, হ্যাঁ, তাহলে এত অস্থির হওয়া যাবে না। তোমার ধাপে ধাপে তোমার পড়াটা আস্তে আস্তে কমপ্লিট হবে। ক্লাস এবং এক্সামটা আমি আগেই বলছি। এইখানের মধ্যে তোমার ক্লাসটা কখন? প্রিলির যে ক্লাসটা ওটা রাত 9টে থেকে, রিটেনের ক্লাসটা সন্ধ্যা 7টা থেকে। এখন রিটেনের ক্লাস যেদিন থাকবে ওদিন প্রিলির সাথে ওভারল্যাপিং, তাহলে এটা আমরা তোমাদের সুবিধা বিবেচনা করে আমরা চেষ্টা করবো রিটেনটাও যাতে নোটের মধ্যে কভার করে দেওয়ার জন্য। তোমাদের সুবিধা বিবেচনা করে প্রিলির ক্লাসটা আমরা 15 মিনিট পেছাতে পারি। যদি পেছানো হয় তখন তোমাদের টেলিগ্রাম গ্রুপে আমরা এটা জানা দিব। আর এই কোর্সে যেদিন ক্লাস পরদিনই এক্সাম, মাঝখানে কোনো গ্যাপ নাই। মাঝখানে গ্যাপ রাখলে আমরা এই কোর্স শেষ করতে পারবো না। এখন আসে এক্সাম কতক্ষণের মধ্যে দেওয়া লাগবে। তো সন্ধ্যা 6টা থেকে তুমি কোশ্চেনটা পেয়ে যাবা। রাত 12টার মধ্যে তুমি যে কোনো সময় এক্সাম দিতে পারবা। যখনই তুমি ক্লিক করবা ওখান থেকে তোমার টাইমটা শুরু হবে। ধরো এখানের মধ্যে তোমার আমরা কোশ্চেন দিলাম তোমার 30টা কোশ্চেন, সময় দিলাম 25 মিনিট। তাহলে তুমি যখন ঢুকবা তখনই তোমার হচ্ছে যে ওই 25 মিনিট কাউন্টটা শুরু হয়ে যাবে। বা সাবজেক্ট ফাইনাল যখন হবে তোমার 100 নম্বর প্রশ্ন যখন থাকবে, তুই যখনই ক্লিক করো তখন থেকে তোমার টাইমটা শুরু হয়ে যাবে। কিন্তু এর মাঝখানে তোমাকে দিতে হবে। এখন তুমি এরপরে দিতে পারবে না, দিতে পারবা তুমি, মেরিট লিস্টে তোমার নাম আসবে না। তবে তুমি চাইলে ওই এক্সামটা পরবর্তীতে তুমি ক্লিয়ার করতে পারবে। আমি তোমাদের রিকোয়েস্ট করবো, তোমাদের মানুষের অনেক ব্যস্ততা থাকতে পারে, অনেক কাজ থাকতে পারে, অনেক ইমার্জেন্সি থাকতে পারে, সেগুলো সামলায়ও যদি এরকম হয় যে তুমি একটা এক্সাম মিস করছো, পরের দিন অবশ্যই এক্সামটা তুমি দিয়ে দিবা। বা তুমি কাজকর্ম সেরে এসে তুমি কোনো কারণে ওদিন ব্যস্ত ছিলে, কোনো কারণে দিতে পারো নাই, তুমি রাত 12টায় তুমি যখন ঘুমাবা, ঘুমানোর আগে এক্সামটা ক্লিয়ার করে তুমি ঘুমাতে যাবা। তা এইটা তোমার জমা রাখা যাবে না। সবসময় চিন্তাটা করতে হবে যে এক্সামগুলো তোমাকে ক্লিয়ার করে ফেলতে হবে। এখন দেখো যে ক্লাস শেষ হতে তোমার 11টা বেজে যাবে, কোনো কোনো ক্লাসে 11:30 বাজতে পারে। এখন আমি একজন ডক্টর, তুমি আমাকে এসে যদি বলো যে আপনাদের মেডিকেলের বইতে তো লেখা আছে যে একটা প্রেগনেন্সিতে এখানের মধ্যে 270+ মানে 10 দিন, হ্যাঁ, বা আমরা যদি বলি মিনিমাম 34 উইক্সের মতো লাগবে, হ্যাঁ, মাতৃগর্ভে থাকা লাগবে। এখন তুমি যদি এসে যদি বলো যে আপনাকে 3 মাস সময় দিলাম, আমাকে একটা বাচ্চা আপনি হচ্ছে যে ডেলিভারি দিয়ে দিবেন, এটা কি আমি পারবো? পৃথিবীর কোনো ডাক্তার কি পারবে? মানে তুমি পৃথিবীর কোনো ডাক্তারকে যদি বলো 3 মাসের মধ্যে আমাকে বাচ্চা দিতে হবে, হ্যাঁ, পৃথিবীর কোনো ডাক্তার কি পারবে এটা? এটা পারবে না এটা। এখন দেখো একটা ক্লাস শেষ হতে সাড়ে 11টা বেজে যাবে। এখন তোমাদের মধ্যে কেউ কেউ, আমি
দেখো আমাদের সবার কিন্তু বোঝার লেভেলটা সেম না, না আমরা অনেকে টেকনিক্যাল বিষয়গুলো বুঝি না। অনেকে অনেক ক্লাসটা শেষ হয়েছে এখন করে রেকর্ডটা এখন দিয়ে দেন, মানে 15 মিনিটের মধ্যে করে রেকর্ড কই। এখন ভাই আমি রেকর্ডটা কেমনে দিব, কারণ আমার ক্লাস শেষ হবে 11:30টায়। ওই রেকর্ডটা, এই জুমের রেকর্ডটা জুম তো আমাদেরকে দিতে আর 1 ঘন্টা সময় নিবে বা আধা ঘন্টা সময় নিবে। তাহলে আমরা এখানে আমাদের জুম আমাদেরকে রেকর্ডটা যদি আর 1 ঘন্টা পরে যদি দেয়, মোটামুটি আমরা 12টা 12:30টার দিকে আমরা রেকর্ডটা আমরা পাবো। এখন ওই রেকর্ডটা তো আমাকে একটু কাটাছেড়া করা লাগবে, সাউন্ড প্রবলেম থাকলে ঠিক করতে হবে, হ্যাঁ। ক্লাসের মধ্যে আমরা এডিশনাল অনেক কথা বলি, সেগুলো ডিলিট করতে হবে। করে একটা 2 ঘন্টার একটা ভিডিও কিন্তু তোমার প্রসেস করতে 2 থেকে আড়াই ঘন্টা লাগবে। তাহলে আমার যে ভিডিও এডিটর সে তো শুনে শুনে এটা কাটবে, তাহলে ও 2 থেকে আড়াই ঘন্টা কেন লাগবে না? ধরো ও রাত মোটামুটি 2:30 3টা বেজে গেল এই রেকর্ডটা প্রসেস করতে করতে, তো 3টা যদি বাজে এই রেকর্ডটা তোমার হচ্ছে যে সে সার্ভারে দিবে, সেখানে সার্ভারে দিলে কি লাগে কি ভিডিও দেখা যায়, দেখা যায় প্রসেস হতে সময় লাগে। ধরলাম প্রসেস হইতে তোমার হচ্ছে 1.5 ঘন্টা লাগলো, তার মানে তুমি তো ভোর 5টার আগে রেকর্ডটা আসলে দেখবা না। তাহলে তুমি যদি এখানে যদি তাড়াহুড়ো যদি করো যে ক্লাস হলো রাত 11টা শেষ, তুমি বলে এখন রেকর্ড কই, হ্যাঁ। তাহলে দেখো এখানে যেহেতু মানুষের সমস্যা থাকতে পারে, আমরা সেই জন্য সকাল 8টা আমরা এখানে দিয়ে রাখছি। কিন্তু ইউজুয়ালি বেশিরভাগ ভিডিও, 95% ভিডিও তুমি ভোর 5টার আগে পেয়ে যাবা, হ্যাঁ। 95% ক্ষেত্রে তুমি ভোর 5টার আগে পাবা। তো যদি কোনো ইস্যু হয় সেজন্য আমরা সকাল 8টা এখানে বলে রাখছি, কারণ এর চেয়ে কম সময় তোমাকে কেউ দিতে পারবে না। তাহলে তুমি যেটা চেষ্টা করবা যে তুমি লাইভ ক্লাসে অংশগ্রহণ করার ট্রাই করবা। ক্লাস শেষ হয়ে গেলেই তোমাকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে লেকচার স্লাইডের, ওটা তুমি পড়ে ফেলবা। রেকর্ডের জন্য অস্থিরতা না করে তুমি একটু ওয়েট করবা, ভোর 5টার মধ্যে আমরা এখানে দিয়ে দিব তোমাকে রেকর্ডটা। তুমি ঘুমা যাবা ক্লাস করে, এরপর তুমি সকালে ঘুম থেকে উঠে তুমি রেকর্ডটা তখন দেখিও। আমরা প্রত্যেকটা ব্যাচে আমরা কিছু হেদায়তি বয়ান দেই, মানে ওয়াজ নসিহত করি আর কি। তো তোমাদেরকেও একটু ওয়াজ নসিহত করবো, সেম ওয়াজই আমি সবসময় করি, তোমরা ইউটিউবে গেলেও এই ওয়াজটা পাবা। হুম, প্রত্যেকটা ব্যাচে আমরা ওয়াজ নসিহতগুলো করি, তোমাদেরকেও ওয়াজ নসিহত করতেছি, নাহলে তো আবার তোমরা যদি ভর্তি হয়েছে ওয়াজ তো শুনতে হবে। তো তোমরা তার ব্যতিক্রম না, একই কথা আমি বারবার বলি, তারপরও বলাবান শুনে না আর কি। ও কেউ কেউ শুনে, যারা শোনে তারা শুনে, কিছু লোকজন শুনে না। চলো, তোমাদের সিনিয়র যারা যারা এই পিটিওতে পড়ে গেছে, ওরা এই ভুলগুলো করছে। আমি, এটা আমার আশা যে তোমরা এই ভুলগুলো যাতে না করো। আমার দায়িত্ব হলো তোমাদেরকে জানাই দেয়া কি ভুল, চলো আমরা দেখে আসি। ভুল এক হলো নেক্সট ডিজিজ। নেক্সট ডিজিজ কি জিনিস? আজকে ক্লাসে তুমি করতে পারলো না লাইভ, হ্যাঁ, বা তোমার এখন ঢুকতে ইচ্ছা করতেছে না লাইভে, নেক্সট ক্লাসটা আমি করব, হ্যাঁ, নেক্সট দিন থেকে আমি ক্লাসটা করব। আজকে এক্সামটা দিলে না, আমি নেক্সট এক্সাম থেকে আমি দিব। এই উইকলি এক্সাম দিলে না, নেক্সট এক্সামটা ভালো করে দিব। আজকে দিন ভালো করে পড়লো না, আমরা নেক্সট ডে ভালো ভালো করে পড়বো। এই উইক পড়লো না, আমি নেক্সট উইক থেকে ভালো করে পড়বো। এই মান্থ পড়লো না, আমি নেক্সট মান্থ থেকে ভালো করে পড়বো। 47, ধরো তুমি 45 দিছো, ভালো করে পড়ো নাই। 46 নেক্সট বিসেস ভালো করে দিব, চলে আসছে। আমি 47 ভালো করে দিব, নেক্সট বিসেস ভালো করে দিব। 47 হয়ে গেছে, এরপর আসছে কি 48 ডাকতে দেয় শুধুমাত্র, ওনাদের জন্য 49। 49 ভালো করে দিব, ওটা চলে গেল। এখন আসছে 50, এখন আসছে 50 ভালো করে দিব। তো যারা এরকম নেক্সট রোগে আক্রান্ত, হ্যাঁ, এটা একটা মারাত্মক একটা ডিজিজ। এইটা তোমার হচ্ছে যে এই ডিজিজ আবিষ্কার হচ্ছে তোমার বিশেষ চিকিৎসা বিজ্ঞানী তোমার হচ্ছে যে নোফিরিয়া লোসোমোসা, হ্যাঁ। উনি হচ্ছে আমার খুবই তোমার হচ্ছে যে প্রিয় একজন ডক্টর, হ্যাঁ। নোফিরিয়া লোসোমোসা, উনি একজন অনেক বড় একজন চিকিৎসা বিজ্ঞানী। তো উনি এটা আবিষ্কার করছে। তো উনি এরকম আমার মতো অনেক স্টুডেন্ট পড়াইতো, তো দেখলো যে প্রচুর স্টুডেন্ট বলে যে আমি তো ভাই আপনার এখানে অনেকদিন ধরে পড়তেছি, তাহলে তোমার সমস্যা কি? আমি সবসময় মনে করছি যে পরের বিশেষটা ভালো করে পড়বো, হ্যাঁ। তো বিশেষ চিকিৎসা বিজ্ঞানী নোফিরিয়া লোসোমোসা, উনি এই ডিজিজের আবিষ্কারক, হ্যাঁ। তো এটা চিকিৎসাকে, চিকিৎসা হলো নেক্সট বলে কোনো ওয়ার্ড তোমার ডিকশনারিতে থাকবে না, থাকবে মুহূর্ত। আজকে এই মুহূর্ত থেকে আমি পড়বো, আমি অতীতে যা করছি সব ভুল, ওটা ভুলে যাব আমি। আমি এখন এই মুহূর্ত থেকে মনোযোগ দিয়ে ক্লাস করব। তা নেক্সট কথাটা তোমরা ভুলে যাও। মনে রাখবা, মোস্ট পিপল স্পেন্ড দেয়ার এন্টায়ার লাইফ অন এ ফ্যান্টাসি আইল্যান্ড কল্ড সামডে আইল্যান্ড, হ্যাঁ। সামডে আই উইল ডু দ্যাট, হ্যাঁ। এই যে তারা সবসময় একদিন আমি এটা করবো, একদিন আমি ওইটা করবো, একদিন সেটা করবো, এই চিন্তাটা মাথা থেকে বাদ দাও। তুমি আজকেই চেষ্টাটা করো। এই মুহূর্ত কি দোষ করছে ভাই? এই মুহূর্ত কি অন্যায় করছে? এটা কি মুহূর্ত না, এটা সময় না, এটা কি দোষ করছে? তুমি এখনই শুরু করে দাও। সামনে বলে কিছু নাই, তাহলে পরেও ভালো করে পড়বো, হ্যাঁ। সামনে তো আমার বিয়ের অনুষ্ঠান, হ্যাঁ। এখন তো তোমার বিয়ের আগে তোমার মোটা 6 মাস ধরে একটা প্রস্তুতি চলে সবারই, হ্যাঁ। মোটামুটি বেশিরভাগ বিয়ে এরকমই দেখি। আমাদের সময় এরকম ছিল না। আমি বিয়ের আগের রাতে মেয়েরে বললাম যে এই তুমি কি আমাকে বিয়ে করবা?
তো সে বললো যে না বিয়ে করবো না। তো কি বলো বিয়ে করবো না, তাহলে তুমি কথা বলতেছো কেন? তারপর আমি ইমোশনালি একটু ব্ল্যাকমেল করলাম, পরে ঠিক আছে আমরা বিয়ে করবো, পরের দিন বিয়ে করে ফেলছে। কত সিম্পল একটা বিয়ে ছিল। হ্যাঁ, কাজী সাহেবকে যা বলছে আমরা বিয়ে করবো, কয় আপনারা বিয়ে কি বলেন না কেন? আপনার কাছে বিয়ে করো না, বিয়ে পড়াই দেন। সহজে বিয়ে করে ফেলছে। এখন নাকি 6 মাস আগে দিয়ে বিয়ের প্রস্তুতি। আচ্ছা ঠিক আছে, বিয়ের একটা প্রস্তুতি তুমি করো, অসুবিধা নেই। কিন্তু বিয়ের সাথে তোমার পড়াশোনার সম্পর্ক কি? তুই পড়াশোনা চালাও, বিয়ের প্রস্তুতিও চালাও। অনেকের যেহেতু তোমাদের এই বয়সটা বিয়ে করার বয়স, তো এখন অনেকের বিয়ের সাথে অনুষ্ঠান থাকবে, অনেক কিছু থাকবে। তুমি বিয়ের প্রস্তুতিও চালাও, পড়াশোনা চালাও। বিয়ে করার পরে পড়াশোনা সেটা বাদ দাও। 2026 সাল থেকে পড়বো, 25 সালটা কি দোষ করছে? এটা কি কোনো কুফা একটা বছর? তো 24 সালে তুমি চিন্তা করছো এই বছর পড়বো না, 25 সাল থেকে ভালো করে পড়বো, তো এইটা কি দোষ করছে? এখন তো শেষ তো হয় নাই। অনেকে চিন্তা করতেছে কয় অক্টোবর নভেম্বর ডিসেম্বর আর 3 মাস থেকে পড়া শুরু করবো, এটা কি দোষ করছে? তুমি এখনই শুরু করবা, আগামীকাল থেকে পড়বা। আজকে কি দোষ করছে? আজকে থেকে পড়বা, তুমি এখন এই মুহূর্তে তুমি তুমি পড়বা। তা এটা যদি তোমরা ফলো করো, তুমি শুধু বিসিএস না ভাই, তুমি লাইফের আরো অন্য জায়গায় তুমি কিন্তু এটা বেনিফিটটা সবসময় পাবা, যে মুহূর্তে পাস করার চেষ্টা করবা। তাহলে যখন ক্লাস থাকবে তখন তুমি মনোযোগ দিয়ে ক্লাস করবা, ওই সময় অন্য কোনো চিন্তা তুমি করবা না, আমার ক্লাসেই থাকবা। স্টাডির মধ্যে কি আছে ওই জিনিসটা তুমি দেখবা। এখন আমার এখানে ওরিয়েন্টেশন সেশনে অংশগ্রহণ করছো, এখন এটাই শুনো। ভাই আমি কিস্তির টাকা কখন দিব, পরের কিস্তি কখন দিতে হবে আমাকে, আমাকে কিছু কোর্স কমা দিবেন কিনা, এখন এগুলো চিন্তা করার দরকার নেই। এখন তুমি চিন্তা করবা এখানে আরফিন ভাই কি বলতেছে, আমি ওগুলো শুনবো। তাহলে অল টাইম মুহূর্তে বাস করবা, এই জিনিসটা যদি মাথায় ঢুকাইতে পারো, যখন যে মুহূর্তে থাকবা ওই মুহূর্তে বাস করবা। হ্যাঁ, তাহলে তুমি লাইফে অনেক দূর যাইতে পারবা। প্রত্যেকে চিন্তা করবা তুমি তোমার ডেথ বেডে আসো। হ্যাঁ, দেখো, মানুষের যখন ডেথ বেডে চলে যায় বা যখন গুরুতর কোনো অসুখ হয়, ক্যান্সার হয়, কোনো অসুখ হয়, ওই মানুষটার সাথে একটু কথা বলে দেখো তো, ও কোনো আজারে কোনো কথা বলবে? তোমাদের কোনো আত্মীয় স্বজন যার তোমার হচ্ছে যে কিডনি ডায়ালাইসিস লাগে, স্ট্রোক করছে, ক্যান্সার হয়েছে, হ্যাঁ, তোমার বড় কোনো অসুখ হয়েছে, তুমি ওনার সাথে কথা বলে দেখো আজারে কোনো কথা বলে কিনা? সে আজারে কোনো কথা বলবে না, কারণ সে জানে তার যাওয়ার সময় গেছে, সে একটা গুরুতর একটা অবস্থায় আছে। তুমি নিজেকে সে জায়গায় কল্পনা করো, তুমি গুরুতর কন্ডিশন আছে, তুমি একজন বেকার। যেহেতু তুমি বেকার, তো সমাজের কাছে এর চেয়ে বড় পাপার কিছু নাই। হ্যাঁ, তো সমাজ তোমাকে নানাভাবে তোমাকে হেনস্থা করার হচ্ছে ট্রাই করবে। ইভেন তোমার এখানে আমি একটু অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করতে পারো। হুম, আমাদের সাবকন্টিনেন্টের কালচারে এখানের মধ্যে উম, এরকম একটা ব্যাপার যে বাবা মা সন্তানকে কষ্ট দেয় না, দিতে পারে না, এরকম একটা ব্যাপার চালু। আমি অসংখ্য আমাদের স্টুডেন্টকে চিনি যাদের বাবা মা তাদেরকে অবর্ণনীয় মানসিক কষ্ট দিচ্ছে। আমি অসংখ্য স্টুডেন্টকে চিনি আমাদের এখানে। আমাদের অসংখ্য স্টুডেন্টের বাবা মা বলছে তুই বিশেষ কারণে নাহলে ঘর থেকে বাইর করে দিব। হ্যাঁ, এটা কিন্তু বাবা মা বলতে পারে না। আমি অসংখ্য স্টুডেন্টকে চিনি, খুবই ক্রুয়েল বাবা মাকে, আমি অসংখ্য বাবা মাকে আমি চিনি। তাহলে সব বাবা মা ভালো এটার সাথে আমি একমত না। হ্যাঁ, বেশিরভাগ বাবা মা ভালো, বেশিরভাগ বাবা মা ভালো। কিছু বাবা মা থাকতে পারে যারা ওরা আসলে পৃথিবীতে মানে বাবা মা হওয়ার যোগ্যতা নাই ওদের, আমি অসংখ্য চিনি। অনেকে আমার সাথে দ্বিমত হতে পারো, হতে পারে এরকম। মেয়েদের ক্ষেত্রেও তোমার কিছুটা ছাড় দিল বাপ মা, ছেলেদের কোনো ছাড় নাই। ছেলেরা যেদিন অনার্স পাস করে, যেদিন মাস্টার্স পাস করে, বেশিরভাগ ছেলের কোনো ছাড় নাই। এরপর দিন থেকে তুমি কোনো চাকরি নাই, তুমি কোনো কাজ করো না। কিরে ভাই, এখানে বাংলাদেশেরও তোমার এখানে রিসোর্সের একটা বড় ধরনের সংকট এখানে, তাই না? এখানে চাইলে তো এখানে জব পাওয়া যায় না। আব্বা মা সবসময় ব্যবসা বাণিজ্য করার জন্য তো টাকা দিবে না। মানুষ কি উদ্যোক্তা হতো, উদ্যোক্তা হতে তো টাকা লাগবে, টাকা কে দিবে? আব্বা মাকে টাকা দিবে, তোমাকে আত্মীয় স্বজনকে টাকা দিবে, কেউ টাকা দিবে না। তাহলে তুমি যখনই পড়াশোনা কমপ্লিট করবো তখন থেকে তোমার পরিবার থেকে চাপটা শুরু হয়ে যাবে, যে তুমি কোন জায়গায় পরীক্ষা দিচ্ছ, চাকরি পাচ্ছ না, কেন পাচ্ছ না, ঠিক মতো পড়াশোনা করো নাই মনে হয়, অনেক কথা শুরু হয়ে যাবে। এই সময়টা যত সামনের দিকে যাবে, একটা বেকার ছেলে বুঝে যে এই মানসিক কষ্টটা হচ্ছে যে কত বেশি। স্পেশালাইজ প্রফেশনে যারা আছে, যেমন ডক্টরদের ক্ষেত্রে যদি বলি, ডাক্তাররা তোমার ক্লিনিকে ডিউটি করো, কিছুটা আগে উপার্জন করা যায়, যে ক্লিনিকে 8 ঘন্টা ডিউটি করে, হ্যাঁ খুব বেশি না, পার ডিউটি 800-900-1000 টাকা আয় করা যায়। এরপরও কিন্তু তুমি দেখো ডাক্তারদের ফ্যামিলি থেকে তোমার ওরা স্যাটিসফাইড না, ওদের কত চাপ আসে। জেনারেলদের কথা বাদ দিলাম, যারা একটা আয় করে না, ডাক্তারদের ক্ষেত্রে এই পরিমাণ সমস্যা যে সে ইন্টার্নি কমপ্লিট করছে, এখন হয়তো সে ডিউটি করে হয়তো পার ডিউটি 800-1000 টাকা করে আয় করতেছে। তাদের ফ্যামিলি থেকে একটা হিউজ প্রেশার থাকে, সে পার্মানেন্ট জব কখন পাবে? তাহলে এই যে তোমার যে কন্ডিশনে তুমি আসছো, খুবই খারাপ একটা কন্ডিশন। তাহলে তুমি কেন আজারে অন্য বিষয় নিয়ে চিন্তা করবা? তুমি চিন্তা করো তুমি তোমার ডেথ বেডে আসো, এখন আজারে কিছু চিন্তা না করে তোমার কাম হলো শুধু পড়াশোনা করা। এখন আসো আমাদের 2 নাম্বার যে ভুল, সেটা হচ্ছে ডিস্ট্রাকশন। সবচেয়ে ভ্যালুয়েবল অ্যাসেট যদি আমি বলি এই মুহূর্তে তোমার জন্য, সেটা গোল্ড না, সেটা কোনো টাকা পয়সা না, তোমার জন্য মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেট হলো মনোযোগ, কনসেন্ট্রেশন। এর চেয়ে ভ্যালুয়েবল অ্যাসেট আর কিছু নাই।
এই মনোযোগ যে তোমার হচ্ছে যে অর্জন করতে পারবা, মনোযোগ দিয়ে কাজ করার ক্ষমতা যে অর্জন করতে পারো, সেই জীবনে অনেক ভালো করবা। তাইলে আমাদের এই একবিংশ শতাব্দীর পৃথিবীতে আজকে 2025 সালে সবচেয়ে বড় যে প্রবলেমটা, সেটা হচ্ছে ডিস্ট্রাকশন। ঢাকা হচ্ছে অ্যাক্টিভ ফেসবুক ইউজারের দিক দিয়ে সেকেন্ড টপ সিটি, এবং গবেষণা দেখা গেছে 58% স্টুডেন্ট 1 থেকে 6 ঘন্টা তোমার সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করে, 14% মতো স্টুডেন্ট 7 থেকে 12 ঘন্টা ব্যবহার করে। তুমি যেটা নিজে যাচাই করে দেখো, তোমার ফোনের সেটিংয়ে গিয়ে লেখো ডিজিটাল ওয়েলবিং, লেখা সার্চ দাও, তুমি লেখো যে ডিজিটাল ওয়েলবিং, লেখা সার্চ দাও, হ্যাঁ সার্চ দাও, দেখো তুমি গত 1 সপ্তাহ কতক্ষণ তুমি ফেসবুকে ব্যবহার করছো। হ্যাঁ, দেখো তুমি অবাক হয়ে যাবা এতক্ষণ তুমি ফেসবুক ব্যবহার করছো। তাহলে এটা একটা চ্যালেঞ্জিং টাইমে আমরা বাস করতেছি, আমাদের মনোযোগটা হাইজ্যাক করে নিয়ে যাচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশে কি হচ্ছে দেখো তো একটু, তুমি চিন্তা করে দেখো তো এখানে মানুষ কি হচ্ছে এখন। তুমি একজন বেকার একজন লোক, আচ্ছা এখন আদনান হুজুর, সে 1 বিয়ে করছে, 2 বিয়ে করছে, 3 বিয়ে করছে না 4 বিয়ে করছে, ওটার সাথে তোমার কোনো রিলেভেন্সি আছে কিনা? বা আদনান হুজুর যদি কোনো বিয়ে নাও যদি করে, তোমার কোনো রিলেভেন্সি আছে কিনা? তোমার কোনো লাভ লস আছে কিনা? তোমাকে লাভ লস কিন্তু নাই তোমার। তো দেখো, আচ্ছা একটু হাত তুলো তো, কারা কারা আদনান হুজুর ইস্যুটা পড়ছো এই কয়দিনে, একটা হাত তুলো তো। ইস্যুটা মাথার মধ্যে তো কিন্তু ঢুকে গেছে তোমার, তাই না? এটা ওনার পার্সোনাল লাইফের ব্যাপার। হ্যাঁ, সো আমি বেকার লোক, আমার ওটা সে সম্পর্ক নাই। সেকেন্ড আসো, রিপন মিয়া ওর বাপ মারে খাওয়া কি খাওয়াই না, এটা দিয়ে আমাদের কোনো কাজে কি আসবে? রিপন মিয়া তার বাপ মারে খাওয়া কি খাওয়াই না, বাংলাদেশে অসংখ্য ছেলে মেয়ের সাথে তোমার হচ্ছে বাপ মার সম্পর্ক খারাপ আছে। হ্যাঁ, এটা আমাদের কোনো কাজ আছে? কিন্তু এটা নিয়ে আমরা গবেষণা করতেছি না আমরা। এটা কি শেষ আছে? কন্টিনিউয়াসলি একটার পর একটা টপিক, কন্টিনিউয়াসলি একটার পর একটা টপিক আসতেছে, মানে কোন টপিকের কোনো শেষ নাই, প্রতিনিয়ত টপিক আসতেছে। তুমি দেখো তো আমাদের ব্রেনের কিছু অংশ এটা দখল করতেছে কিনা। মানে আমরা যখন কাজ করতে বসি, কিছু মনোযোগ আমাদের হাজাক করতেছে কিনা, রিপন মিয়া হাজাক করছে কিনা, আপনার নজর হাজাক করছে কিনা কিছু মনোযোগ আমাদের। তাহলে দেখো, আমাদের সবচেয়ে মূল্যবান যে আছে আমাদের কাছে, সেটা হলো কি আমাদের মনোযোগ, আমাদের কনসেন্ট্রেশন। সেই কনসেন্ট্রেশনটা কিছু অংশ নিয়ে যাচ্ছে আপনার হুজুর, কিছু অংশ রিপিন ভিডিও, কিছু অংশ তনি কেন আবার সে কথা বিয়ে জানি করছে, তো এই সে কেন এত বিয়ে করছে। দেখো আমাদের মনোযোগগুলো কিন্তু বিভিন্ন জন হাজার করে নিয়ে যাচ্ছে, মূল্যবান সম্পদগুলো কি করতেছে সবাই কিন্তু দিক দিকে নিয়ে যাচ্ছে। কেউ কেউ স্ট্যাটাস দিচ্ছে, কমেন্টও করতেছি আমরা, আবার হ্যাঁ রিয়েক্টও দিচ্ছে বিভিন্ন জায়গায়। ভাই যে বেকার, তার তো এগুলোর দিকে মনোযোগ দেওয়ার সময় না, যে ভাই খাইতে কাম কাজ নাই, টাকা পয়সা আয় করতেছে, হ্যাঁ অরেল সময় আছে, সে এগুলো নিয়ে গবেষণা করবো, ওর কাম কাজ নাই, কি করবে সে আর। হ্যাঁ, তাহলে আমরা যারা চাকরি বাকরি নাই এই মুহূর্তে, যারা বেকার এখনো বা কাঙ্ক্ষিত চাকরি পায় নাই, কাঙ্ক্ষিত চাকরি পায় নাই, আমাদের এগুলো ভাবলে হবে না, এগুলো অন্যরা ভাবুক যাদের প্রচুর সময় আছে, তাহলে এগুলোর মধ্যে ঢুকে যাবে না। দেখো পড়তে বসলে তোমার এই জিনিসটা হয় যে একটু ইউটিউব দেখে আসি, একটা ইউটিউবে দেখে আসি একটু নতুন কোনো ভিডিও টিডিও আসছে কিনা, নতুন কোনো গান বাজনা আসছে কিনা। এখানে শারমিনকে একটা ফোন দেওয়া দরকার। শারমিনটা একটা কাল্পনিক একটা নাম, বাংলাদেশে বেশিরভাগ মেয়ের নামই শারমিন। তো তোমার হচ্ছে এখন আরো অনেকগুলো নাম আসছে, তো না কাল্পনিক একটা নাম। সো এখন তোমার পড়তে বসলে কেন এটা মনে হচ্ছে, শরীরটা ভালো লাগতেছে না, আজকে একটু ঘুম ঘুম লাগতেছে, আজকে শরীরটা ম্যাজ ম্যাজ করতেছে, আজকে খুব কাহিল লাগতেছে, আজকে খুব টায়ার্ড লাগতেছে, এই জিনিসটা পড়তে বসলে তোমার কেন মনে হবে? পড়তে বসে মনে হচ্ছে না আজকে, তার মানে তোমার ব্রেন আসলে কি চাচ্ছে, সে এক্সিট চাচ্ছে, সে কমফোর্ট জোনে চলে যেতে চাচ্ছে। ফেসবুকে ঢুকলেও একটু দেখে আসি তো মুখ ভাই কিছু লিখছে কিনা, তো মুখ কিছু লিখছে কিনা, এই ইস্যু তো নতুন কোনো স্ট্যাটাস আসছে কিনা, এটা পড়তে বসলে মনে হয়। তার মানে এটা ইন্টারনাল ডিস্ট্রাকশন। তার মানে আমাদের সাবকনসিয়াস মাইন্ড চাচ্ছে যে পড়াশোনার মতো কঠিন কাজে করবে না, একটু সময় নষ্ট করুক। আর একবার যখন আমরা এই ফাঁদে যখন ঢুকি, তখন কি 2-3 ঘন্টা কোন দিকে চলে যায় আমরা তখন আর মনে করতে পারি না। সাইকোলজিস্টরা বলছে যে আমাদের অ্যাটেনশন স্প্যানগুলো ছোট হয়ে গেছে। আগে আমরা 5 মিনিটের ভিডিও দেখতাম, এরপর আমরা 1 মিনিটের ভিডিও দেখি, এখন 15 সেকেন্ডে বেশি দেখিও না। তাহলে এই 2025 সালের পৃথিবীতে কারা টিকে থাকবে? যারা এই ধরনের ডিস্ট্রাক্টিং ব্যাপারগুলো অ্যাভয়েড করে মনোযোগ দিতে পারবে, তারাই এই 2025 সালের পৃথিবীতে টিকে থাকতে পারবে। একটা গ্রেট প্রবলেম হচ্ছে মাল্টিটাস্কিং। তুমি একটা সিনেমা দেখতে বসছো, মনোযোগ দিয়ে সিনেমাটা দেখো, সিনেমা দেখতে বসে ফেসবুক গুতলে তো সিনেমা দেখার মজাটা তুমি পাবা না। একটা কাম করো, তুমি খাইতে বসছো, তুমি ইউটিউব গুতাচ্ছ, খাইতে বসে তুমি খাও। হ্যাঁ, তাইলে এইটা একটা তোমাদের জন্য জেনারেল একটা অ্যাডভাইস, যে শুধু বিসিএস প্রার্থী না, সবার জন্যই। বেশিরভাগ লোকজন এখন ঝরে পড়বে কোথায়, তাদের মনোযোগ অন্যরা হাইজ্যাক করে নিয়ে যাবে। তুমি যদি তোমার মনোযোগ হাইজ্যাক হতে না দাও, তুমি যদি পড়ার টেবিলে থাকো,
তাহলে তোমার জন্য ইজি। আমি মনে করি যে এগুলো থাকার কারণে এটা বরং একটা সুবিধা হয়েছে। বেশিরভাগ প্রতিযোগীর মনোযোগ ও রিপন ভিডিও নিয়ে যাবে। তাহলে তোমরা যারা অল্প কয়েকজন তোমাদের মনোযোগ কেউ হাজার করতে পারবে না, তোমরা টিকে থাকবা, যারা অন্য জিনিস অ্যাটেনশন দিবে না। এটা একটা আমি মনে করি এটা সুবিধা হয়েছে। এর ফলে যারা জাঙ্ক তারা কিন্তু অটোমেটিক তারা ঝরে পড়বে। তাহলে এই ডিস্ট্রাকশনের মধ্যে তোমাকে যদি কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে হয়, এমন সব মেথড তোমাকে ফলো করতে হবে যে মেথডটা ফলো করে তোমার মতো আরো অনেকে উপকার পাইছে, আই হোপ তুমি উপকার পাবা। তাহলে কি সেই মেথড? তুমি একটা ফোকাস সেশন করতে পারো এরকম যে আমি এখন একটা কাজ করবো। কি কাজ করবো? আমি এখন P2 এর একটা লেকচার পড়বো, যে লিটারেরি টার্মস ক্লাসটা করছি, এই ক্লাসের স্লাইডটা আমি পড়ে ফেলবো। এটা পড়তে কতক্ষণ সময় লাগবে? আমার এটা পড়তে আমার মোটামুটি 50 মিনিট সময় লাগবে। এটা হলো কাজ। তাহলে প্রথমে কাজটা ফিক্স করলা। কি কাজ? আমি লিটারেরি টার্মসের স্লাইডটা আমি শেষ করব। এটা লিখে রাখো, তোমার ডায়েরিতে লিখো যে আমি এখন লিটারেরি টার্মস এটা পড়বো। হ্যাঁ, সময় হলে এতক্ষণ। এই 50 মিনিট তুমি ফোনটা সাইলেন্ট মোডে রাখলা, সোশ্যাল মিডিয়া থেকে দূরে। আজকে ওরিয়েন্টেশন সেশনের পরে প্রত্যেকে ফোনে সব রকম নোটিফিকেশন অফ করে দিবা। ফোনে সেটিংয়ে যাবা, সেটিংয়ে গিয়ে তুমি যে অ্যাপগুলো তুমি ইউজ করো না গত 1 মাসে, সেই অ্যাপগুলা আনইনস্টল করবা। বাকি অ্যাপগুলো সেটিংয়ে যা লিখবে নোটিফিকেশন লিখে সার্চ দিবা। নোটিফিকেশন, যত রকম নোটিফিকেশন আছে, ইভেন বিকাশের নোটিফিকেশন, ওটা খুব প্রিয় নোটিফিকেশন। কেউ বলে তোমার হচ্ছে কেউ যখন 1000 টাকা 2000 সেন্ড করছে, খুব ভালো লাগে না, ওটা খুব প্রিয় নোটিফিকেশন। ওই নোটিফিকেশনটা তুমি অফ রাখবা। যত রকম নোটিফিকেশন আছে ফোনে, সব নোটিফিকেশন বিসিএস ক্যাডার হওয়া পর্যন্ত অফ। বিসিএস ক্যাডার হওয়ার পরে তুমি ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, আরো কি কি আছে জানি, যা যা আছে সবগুলো চালাও। তুমি এট এ টাইম সবগুলো চালাও। তুমি 5টা মোবাইল 5টা পকেটে রাখো, 2টা প্যান্টের পকেটে, 2টা শার্টের পকেটে, একটা পিছনের পকেটে রাখিয়া 5টা তুমি চালাও। তুমি আগে ক্যাডার হয়ে যাও, ক্যাডার হওয়ার পর চালাতে পারবে এগুলা। তখন তুমি সারাদিন তুমি চ্যাট করো, তাহলে সব নোটিফিকেশন অফ থাকবে তোমার। আজকে শেষ, এগুলো বলে দিচ্ছি, এরপরে এগুলো বলার সুযোগ আমি পাবো না। তাহলে তুমি ঠিক করলা 50 মিনিট তুমি শুধু এই ক্লাসটা পড়বা। ওই ক্লাসটা ছাড়া ওই 50 মিনিট অন্য কোনো কাজ করবা না। যদি তোমাদের লাইফে ফোকাস সেশনের অভিজ্ঞতা না থাকে, তাহলে আমি তোমাদের রিকোয়েস্ট করব তোমরা এখন এটা প্র্যাকটিস করো। পিটিওতে এখানে যত ক্লাস হয়, এখানে যত কন্টেন্ট আছে এখানের মধ্যে, এখানে বাংলা আর আন্তর্জাতিক বিষয়াবলী ছাড়া, আন্তর্জাতিক বিষয়াবলী প্রিলি ছাড়া বাকি কন্টেন্টের 99% আমার বানানো। 99% আমার বানানো। লিখিত যদি বলি, লিখিতর মধ্যে জিকের প্রায় পুরো বইটা আমার বানানো হবে। হ্যাঁ, প্রিলির এখানের মধ্যে বাংলা ছাড়া বাকি সবগুলো বই আমার বানানো। তাহলে আমি এত সময় ম্যানেজ করছি কীভাবে? আমি যেটা করি, যেহেতু আমাকে অনেক কাজ করতে হবে, আমার বাচ্চা কাচ্চা আছে, আমার ফ্যামিলি আছে, আমি পরিবারের একমাত্র ছেলে, তাহলে আমার তো আসলে তোমার আব্বা আম্মা আছে, তাহলে আমরা আব্বা আম্মার সাথে এক পরিবারে থাকি, তাহলে আমার অনেক কাজ থাকবে এখানে। আমার কিছু কাজ থাকবে, আব্বার কিছু থাকবে, ওখানে সেখানে থাকবে, আত্মীয় স্বজন ফোন দিবে। আমি তো এই দায়িত্বটা অ্যাভয়েড করতে পারবো না, কারণ আমি হচ্ছে যে তোমার ফ্যামিলির একমাত্র ছেলে, আত্মীয় স্বজন অনেক কিছু থাকবে, আমার অনেক কাজ আমার করা লাগবে আমাকে। তা এর মধ্যে আমাকে যখন এই কাজগুলো করা লাগে, আমি তখন কি করি? আমি চিন্তা করি এই মুহূর্তে যে এই কাজটা করতে কতক্ষণ সময় লাগতে পারে? 1 ঘন্টা সময় লাগতে পারে। ওকে, আমি একটা ক্লাস নিব, আন্তর্জাতিক বিষয়গুলো লিখিত একটা ক্লাস নিব, তাহলে আমি 1 ঘন্টা এখন একটা কাজ করি, এই 1 ঘন্টা ফোনটা সাইলেন্ট করে আমি 1 ঘন্টার মধ্যে লেকচার স্লাইডে রেডি করে ফেলি। ও 1 ঘন্টা আমি অন্য কোনো কিছু করি না, কারণ আমি চিন্তা থাকি কি, আমাকে তো ক্লাসটা নিতে হবে। এখন আমি যদি স্লাইড রেডি না থাকে, তাহলে তো আমি ক্লাসে বেজ্জতি হবো। আমার তো পিছনে মানে অন্য কিছু করার কোনো সুযোগ নাই, কারণ ওই ক্লাসটার জন্য পিডিও থেকে আমি টাকা পাবো। তাহলে আমাকে ওই স্লাইডটা রেডি করতে হবে 1 ঘন্টার মধ্যে। তাহলে তুমি এখন চিন্তা করো যে আমার অন্য কোনো গতি নাই, আমি এই 1 ঘন্টার মধ্যে এই লেকচারটা শেষ করা ছাড়া আমার কোনো গতি নাই, এটা আমার শেষ করা লাগবেই লাগবে। তখন দেখবো অটোমেটিক তোমার মনোযোগ চলে আসবে। যারা আগে ফোকাস সেশন কখনো প্র্যাকটিস করো না, এটা এখন তোমরা প্র্যাকটিস করতে পারো। তুমি 25 মিনিট 50 মিনিটের সেশন ঠিক করো, এই কাজটা করতে আমার 1 ঘন্টা লাগবে, এই কাজটা শেষ না করে আমি উঠবো না, এর মধ্যে অন্য কোনো কাজ করবো না। এর মধ্যে 2টা কাজ করা যাবে। তোমার শরীর চুলকালে তুমি শরীরটা চুলকাবে একটু, পাপ আসলে পাপ দিবা, কারণ পাপ দেওয়া আর চুলকানো এটা কোনোভাবে তুমি প্রিভেন্ট করা যাবে না। পাপ দেওয়া আর চুলকানো ছাড়া অন্য কোনো কাজ করা যাবে না। ফোন গুতানো, উঠা, কিছু করা যাবে না, শেষ করে উঠবা। এটা লাইফে প্র্যাকটিস করলো, তুমি অনেক কাজ করতে পারবা। তাহলে আশা করি এই ফোকাস সেশন নিয়ে তোমাদের সামনে বলতে হবে না, এবং সামনে বলবা না ভাই কেমনে পড়বো, পড়াশোনার টেকনিক বলেন, ওই বলেন সেই বলেন। প্রথমে বলে দিলাম তোমাকে, একটা সেশন শেষ হওয়ার পরে তুমি একটু রেস্ট নাও, 10 মিনিটের জন্য তুমি একটু রেস্ট নাও, একটু পানি খাও, একটু চা খাও, একটু হেঁটে আসো, হ্যাঁ, এরপরে করো। তো এই ফোকাস সেশন টেকনিকটা প্রপারলি ফলো করার জন্য ফ্রান্সিসকো সিরোলো নামক একজন সমাজবিজ্ঞানী ইটালিয়ান, উনি মেথড আবিষ্কার করে।
উনি একটা অ্যালার্ম ক্লক ইউজ করে টমেটো সাইজের। তো টমেটো মানে হলো পোমোদোরো, ওই টমেটোর নাম থেকে আসে পোমোদোরো টেকনিক। পোমোদোরো টেকনিক মানে কি, 25 মিনিটের একটা সেশনকে বলা হয় এক পোমোদোরো। তাহলে উনি কি সিস্টেম বের করলো, যে তুমি একটা না 25 মিনিট পড়বা বা কোনো কাজ করবা, ওই 25 মিনিট অন্য কোনো কাজ করবা না, অ্যাকসেপ্ট চুলকানো এবং বাদ দেয়া, এই দুইটা তুমি করতে পারবা। হ্যাঁ, আর কোনো কাজ তুমি করবা না, ফোনটা সাইলেন্ট থাকবে তোমার। হ্যাঁ, জায়গায় বসে তো ওই কাজটা করবা। 25 মিনিট শেষ হইলো, 5 মিনিট তুমি ব্রেক দাও। হ্যাঁ, ব্রেক দাও, আবার 25 মিনিট পড়লা, আবার 5 মিনিট ব্রেক, আবার 25 মিনিট, আবার 5 মিনিট ব্রেক। এই 25 মিনিটের এক একটা সেশনকে বলা হয় একটা এক একটা পোমোদোরো। যখন তোমার 4টা সেশন হয়ে যাবে, তার মানে 100 মিনিট যখন তোমার পড়া হয়ে যাবে, এখন তুমি একটা ব্রেক নাও 20-25 মিনিটের। তুমি একটু ঘুরে আসো, একটু হেঁটে আসো, একটু চা খেয়ে আসো। হ্যাঁ, একটু তুমি একটু ব্যায়াম করে আসো, একটু রেস্ট নাও। তোমরা অনেকেই বলো ভাই আমি ডেলি 6 থেকে 8 ঘন্টা পড়াশোনা করি, 10 ঘন্টা পড়াশোনা করি, আমার হচ্ছে না, হচ্ছে না, সে হচ্ছে না। ফালতু কথা। যারা বলো 6 থেকে 8 ঘন্টা পড়াশোনা করে, তুমি কতক্ষণ পড়াশোনা করছো? তুমি পড়ার টেবিলে বসে তুমি ফোন কোথাচ্ছ, পড়ার টেবিলে বসে ফেসবুক করতেছো, পড়ার টেবিলে বসে অন্য কোনো কাম, অন্য চিন্তা করতেছো, তুমি কুচিন্তা করতেছো। তাহলে ওটা তো আসলে তুমি টাইম কেন কাউন্ট করতেছো? তুমি কালকে থেকে তুমি একদম ঘড়ি ধরা পড়িও, এই মেথডে পড়ে দেখো কতক্ষণ আছে তুমি পড়ো। দেখবো বেশিরভাগ লোকজনে 100 মিনিটের বেশি পড়ে না সারাদিনে। তাহলে তুমি কি চাকরি পাবে 100 মিনিট পড়া? এই মেথডে পড়ার ট্রাই করবা, যে আমি যে 25 মিনিটস পড়বো, ওই 25 মিনিট অন্য কোনো কাজ করবো না। কারো ফোন করার দরকার, তুমি ওই 5 মিনিট ব্রেকের সময় করো, বা লম্বা ব্রেকের সময় তুমি করো। হ্যাঁ, কিন্তু এই 25 মিনিটের সময় তুমি করবা না। তাহলে এটা একটা ফোকাস মেথডের একটা একটা টেকনিক একটা। এখন ভাই 25 মিনিট কি ফিক্সড? না, এটা ফিক্সড না। তুমি চাইলে 30 মিনিটের সেশন করতে পারো, চাইলে 35 মিনিট, 40 মিনিট করতে পারো। হ্যাঁ, এখন সবার জন্য তো সমান জিনিস খাটবে না। ধরো কার যাদের বাচ্চা কাচ্চা আছে, ওর পক্ষে সম্ভব না যে টানা 50 মিনিট পড়বে, বাচ্চা এর মধ্যে কান্নাকাটি করবে, বাচ্চা উঠে যাবে। ওদের জন্য কি মেথড, যাদের বাচ্চা কাচ্চা আছে, তুমি যতক্ষণ সময় পাবো ততক্ষণ তুমি পড়বা, টাইম পেলে পড়ার টেবিলে বসে যাবা। সবার জন্য সমান মেথড কিন্তু এখানে কাজে আসবে না। আমরা মনে করি এই মেথডে 350 মিনিট পড়াটা এনাফ। শুধু এনাফ না, মোর দেন এনাফ। বিশেষ করে আমি যখন এই মেথডটা প্রথম যখন এটার সাথে পরিচিত হই, তাই মনে করছি যে 25 মিনিটের সেশন 14টা, এটা এমন আর কি। এটা প্রথম যেদিন আমি ফলো করি, 10টা সেশন ফলো করতে আমার খবর হয়ে গেছে। 10 × 25, 250 মিনিট। অথচ আমি মনে করতাম যে আমি অনেক পড়াশোনা করি, আমার মনে হতো আমি অনেক 6-7 ঘন্টা আমার ডেলি পড়ি। আমার প্রথম দিন 250 মিনিট পড়াশোনা করতে খবর হয়ে গেছে জাস্ট। মানে খাতার মধ্যে লিখে রাখছি যে 25 মিনিটের 1 পোমোদোরো, 2 পোমোদোরো, 3 পোমোদোরো, 4 পোমোদোরো, তাহলে 5 পোমোদোরো। হ্যাঁ, টালি আঁকলাম, 1, 2, 3, 4, আর 5 পোমোদোরো, 10 পোমোদোরো। 10 পোমোদোরো করতে খবর হয়ে গেছে প্রথম দিন। তখন আমি মনে করছি যে আসলে আমরা যেটা মনে করি অনেক পড়াশোনা করি, আমরা আসলে অনেক পড়াশোনা করি না। আমরা যেটা করি, পড়াশোনা করতে বসে টাইম ওয়েস্ট করি, অন্য কাজে আমরা টাইম অপচয় করে ফেলি। তাহলে এই 2025 সালের পৃথিবীতে যেখানে চারিদিকে ডিস্ট্রাকশন, তুমি ডিস্ট্রাকশন অ্যাভয়েড করার একটাই ওয়ে, ফোকাস মেথড ফলো করবা। তুমি পড়তে বসবা, ওই 25 মিনিট, 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিট পড়াটা শেষ করে ফেলবা, শেষ করে তবে উঠবা, অন্য কাজ করবা, আবার তুমি শুরু করবা, আবার তুমি পড়বা, এইভাবে তোমরা চালাই যাবা। চাইলে তুমি একটা সময় গ্রুপে এসে ব্রেন স্টর্মিং করতে পারো। আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে P2 এর, তাহলে তোমার যখন পড়তে পড়তে বিরক্তি লাগলো একটু, হ্যাঁ, একটু রিফ্রেশমেন্ট লাগবে, তুমি এসে টেলিগ্রাম গ্রুপের MCQ ডিসকাশন এই সেগমেন্টে আসবা। MCQ ডিসকাশন এই সেগমেন্টে আসে তুমি দেখবা যে গত 3-4 ঘন্টায় আজকে সকাল থেকে কি কি প্রশ্ন আসছে, লোকজন কি কি প্রশ্ন পারে নাই, সে প্রশ্নগুলো কি কি অ্যান্সার আসছে। এই কাজটা যদি নিয়মিত করো, বিশ্বাস করো তুমি যে কি যে উপকৃত হবা। কারণ তোমার মতো আর অন্যান্য স্টুডেন্টরা যেসব প্রবলেম ফেস করছিল, যে MCQ গুলো পারে নাই, ওই সেগুলো অন্যরা সলভ করে দিচ্ছে, আমাদের মেন্টররা সলভ করে দিচ্ছে। তুমি চাইলে অন্যদের কিছু প্রবলেম তুমি সলভ করে দাও, তুমি বুঝাই দাও একটু। তুমি আমাদের এখানের মধ্যে মান্থলি আমরা হচ্ছে বেস্ট অ্যাক্টিভ স্টুডেন্টদের একটা পুরস্কৃত করার ট্রাই করি আমরা। হ্যাঁ, সেই পুরস্কারগুলো পাইতে পারো। যারা অ্যাক্টিভ থাকে আমরা ওখান থেকে মেন্টর নিয়োগ দেই। এই টেলিগ্রাম গ্রুপের মধ্যে যারা অ্যাক্টিভ থাকে আমাদের অন্যদের প্রশ্ন উত্তর দেয়, মানে যারা পড়াশোনা করে অন্যদের আনসার দেয়, তারা P2তে মেন্টর হয়, মেন্টর থেকে টিচার হয়। হ্যাঁ, তুমি আমাদের সাথে কাজও করতে পারবা। তাহলে তুমি অন্য কোনো জায়গায় না গিয়ে টেলিগ্রাম গ্রুপে ঢুকে MCQ ডিসকাশন সেগমেন্টে ঢুকবা, ঢুকে দেখবা আজকে কি কি কঠিন কঠিন কোশ্চেন আসছে, অন্যরা কি কি প্রবলেম ফেস করছে, ওটা ব্যাখ্যা কি আসছে, একটু তুমি ব্রেনস্টর্মিং করলা, ওটা কিন্তু কাইন্ড অফ পড়াশোনা হবে। তাহলে ওটা তোমার ফোকাস ব্রেনস্টর্মিং হয়ে যাচ্ছে। টাইম ব্লকিংটাও কিন্তু ওই যে তোমার ওই আমরা যেটা বললাম যে ফোকাস টাইম, ওরকমই। টাইম ব্লকিং কি বলে, যে একটা কাজের তালিকা করে টাইমটা ব্লক করে দেয়া, আমি কখন এই কাজটা করব, এটা ব্লক করে দেয়া। হ্যাঁ, তুমি যদি ব্লক করে দাও এটা, ওই সময় কোনো কাজ করবে না, এটা বলা হয়
টাইম ব্লকিং, কাজে লিস্ট করবা আজকে আমার কি কাজ করতে হবে। আজকে আমাকে হচ্ছে একটা লেকচার, লিটারি টার্মস প্রথম লেকচারটা, এটা স্লাইডটা পড়তে হবে। এরপরে এটা আমার লেকচার বুক থেকে একটু পড়তে হবে। এরপর একটা কোশ্চেন ব্যাংকটা হচ্ছে আমাকে সলভ করতে হবে। হ্যাঁ, আজকে নিউজ পেপারটা একটু আমাকে চোখ বুলাইতে হবে। তাহলে লেকচার স্লাইডটা, লিটারি টার্মসের লেকচার স্লাইডটা আমি মোটামুটি সকাল 7টা থেকে 8টা, 7টা থেকে 8টার মধ্যে পড়ে ফেলবো। ওই সময়টা পড়ে ফেলো, অন্য কোনো কাজ করবে না। লেকচার বুকটা একটু পড়বো আমি 8টা 10 থেকে 9টার ভিতরে লেকচার বুকটা পড়ে ফেলবো, তাহলে ওই সময়টা পড়ে ফেলো। হ্যাঁ, আমি 10টা থেকে 11টা পর্যন্ত কোশ্চেন ব্যাংকটা সলভ করবো, ওই সময় শুধু কোশ্চেন ব্যাংকই সলভ করবা। হ্যাঁ, এখন তোমরা যারা চাকরি করো বা যাদের এরকম সারাদিন পড়ার সময় নেই, তোমরা কি করবো, আমি সেটা আসতেছি আসতেছি, বা যারা গৃহিণী বাসায় কাজ থাকে, তোমরা কি করবো, আসতেছে সেখানের মধ্যে। 3 নম্বর ভুল হচ্ছে কোর্সে ভর্তি হয়ে লাইভ ক্লাস না করা। এই যে বললাম আজকে ওরিয়েন্টেশনে এখানে আমাকে লাইভে জয়েন করছে তোমার 900+, কালকে থেকে কমা শুরু হবে, কারণ ওদেরকে শয়তান ভর করবে। কোর্সে ভর্তি না হয়ে, কোর্সে ভর্তি হয়ে এসে কি কি চিন্তা করতেছে যে আজকেরটা এটা রেকর্ড দেখে ফেলবো, এটা অন্য একটা কাজ করে রেকর্ড দেখে ফেলবো। ভাই, এই রেকর্ড তোমার কখনো দেখা হবে না। রেকর্ড হচ্ছে একটা বড় ধরনের একটা ফাঁদ। সো রেকর্ড হচ্ছে একটা বড় ধরনের ফাঁদ, শয়তানের একটা ফাঁদ রেকর্ড। সময় নষ্ট করার ফাঁদ হচ্ছে রেকর্ড। মানুষকে অলস বানায় দেয়া, অলস বানায় দেওয়ার একটা বড় হাতের হচ্ছে রেকর্ড ক্লাস। রেকর্ড দাও, পিটিও তো রেকর্ড দিবে, তাহলে আমি এখন লাইভ ক্লাস না করি। তুমি লাইভ ক্লাসে যে মজাটা পাবা, লাইভ ক্লাস আমি একটা কথা বলবো, তুমি একটা কথা বললা, একটা তুমি কমেন্ট করলা, এর ফলে একটা ইন্টারেক্টিভ সেশন হচ্ছে আমাদের, অনেক পরে মাথায় ঢুকে যাবে। রেকর্ড ক্লাসে কি হচ্ছে, তুমি একটা রেকর্ড দেখছো, 5 মিনিট দেখলা, 5 মিনিট দেখা ঘুম আসতেছে, আর একটু দেখি দেখি না, আবার 10 মিনিট দেখছো, হ্যাঁ পুরোটা শেষ করো না, যে পরে শেষ করবে এরকম। আলসেমির জন্য রেকর্ড হচ্ছে যে একটা বেস্ট মেথড। রেকর্ডের উপর ডিপেন্ডেন্ট হবে না, লাইভ ক্লাস করবা। রেকর্ডটা তুমি কয়বার দেখবা, মাত্র একবার দেখবা। রেকর্ড দেখার সময় প্রয়োজনীয় নোটগুলো লেকচার বুকের মধ্যে নোট করে ফেলবা। তাহলে রেকর্ড দেখার সময় তুমি অতিরিক্ত কোনো তথ্য যদি পাও, সেটা আমরা যে লেকচার বুকটা তোমাকে দিব, সেই লেকচার বুকের মার্জিনে কানায় কুনায় চিপা চাপায় অথবা আলাদা কোনো খাতায়, অথবা তুমি ছোট ছোট কাগজে লিখবা, লিখে তুমি এটাকে স্টাপলা দিয়ে তুমি এখানে লেকচার বুকের সাথে তুমি পিন আপ করে দিতে পারো, বা আঠা দিয়ে লাগা দিতে পারো। তাহলে কি কি বললাম, রেকর্ড দেখার সময় অতিরিক্ত কোনো তথ্য যদি পাও, তো লেকচার বুকের মধ্যে লিখে রাখবা। কারণ লেকচার রেকর্ড রিভিশন দেয়া যায় না। রেকর্ড দেখে রিভিশন দেয়া এটা অসম্ভব একটা ব্যাপার, এটা সম্ভবই না রেকর্ড দেখে রিভিশন দেয়া। তুমি রেকর্ডটা মাত্র একবার দেখবা, যেদিন ক্লাস পরদিন রেকর্ডটা দেখে নোট করে রেখে দেবা। তুমি তোমার নোট পড়বা, রেকর্ড থেকে কি কি নতুন নতুন তথ্য পাইছিলা সেগুলো নোট করবা সেগুলো, কিন্তু একটা রেকর্ড বারবার দেখবা না, সময়ের অপচয় রেকর্ড দেখা। রেকর্ড ডিপেন্ডেন্ট কখনো হবে না। লাইভ ক্লাসে আসবা, পরদিন রেকর্ডটা পাইলে রেকর্ডে দেখার সময় নোট করে ফেলবা বইয়ের মধ্যে বা খাতার মধ্যে, তুমি তোমার খাতাটা রিভিশন দিবা। এখন সামনে কখনো যদি মনে হয় যে অমুক ক্লাসের ওই অংশটুকু আমি বুঝি নাই, রেকর্ড দেখা লাগবে, শুধু ওই অংশটুকু তুমি রেকর্ড দেখবা, নতুন করে পুরো ক্লাসের রেকর্ড আর দেখবা না, সময়ের অপচয়। তাহলে লাইভ ক্লাস করবো না, পরে রেকর্ড দেখে নিব, এইটা একটা মহা ভুল। এই ভুলটা করা যাবে না। 4 নম্বর ভুল হলো এক্সাম না দেয়া। অসংখ্য স্টুডেন্ট আমাদের এখানে, অসংখ্য কি বল, ধরো 4-5 হাজার ভর্তি হলো, তুমি তুমি দেখবা, খেয়াল করবা 400-500 এক্সাম দেয় এখানের মধ্যে, 400-500 স্টুডেন্ট এক্সাম দেয়, ভর্তি তো হয় 4-5 হাজার, এক্সাম দেয় 400-500 মাত্র। তাহলে ওরা কেন এক্সাম দেয় না? হ্যাঁ, ওরা এক্সাম দেয় না, পড়া হয় না এক্সাম দিব না, এটা কোন ধরনের কথা? যে পড়া হয় নাই এক্সাম দিব না, তাহলে ডেইলি পড়া হয় নাই তো এক্সাম দিব না, উইকলি পড়াটা হয় না তো এক্সাম দিব না, সাবজেক্ট ফাইনালের আগে পুরো সাবজেক্টটা পড়া হয় না তো এক্সাম দিব না। ভাই, তোমার লাইফে তুমি এর আগে অসংখ্য পরীক্ষা দিয়েছো, কোন পরীক্ষা 100% তোমার পড়া হয়েছিল? কোনো পরীক্ষা তোমার 100% পড়া হয় নাই। সব পরীক্ষায় তুমি পরীক্ষা হলে যাওয়ার সময় একটু একটু পড়া লাগতো তোমার। 100% পড়ে এক্সাম দিতে গেছে এরকম সারা বাংলাদেশে অল্প কয়েকজন থাকলে থাকতে পারে। এরা ভাই হচ্ছে, এরা এদের এদের মানুষ বলবো না, এরা জিনপরি লেভেলে, এরা মানুষ না ভাই, এরা মানুষ না, এরা হচ্ছে ভাই, এরা জানতে জানতে জানোয়ার হয়ে গেছে। এটা সম্ভবই না এটা। আমি আমার লাইফে এরকম কোনো এক্সাম দিই নাই যে 100% পড়ে গেছি, এরকম কোনো এক্সাম আমি দিই নাই। পরীক্ষার দিন সকালে মনে হইতেছে আরো একটু পড়ে যেতে বলে ভালো হইতো, এরকমই মনে হয়েছে। আমি কোনো লাইফে কোনো পরীক্ষা তোমার পুরোপুরি পড়ে দিতে পারি না, আমি জানি না তোমরা পারছো কিনা, তোমরা যদি জিন পড়ি হও এটা দিতে পারো। লাইফে আমি কোনো পরীক্ষা 100% শেষ করে দিতে পারি নাই, একটু বড় বাকি ছিল, এটা মেনে নাও। এখন আমি পিটিওতে একটা কথা বলি, তোমার কিচ্ছু পড়া হয় নাই তাও এক্সামটা দাও, কেন জানো? এটাকে হ্যাবিট বানায় ফেলার জন্য, অভ্যাস বানায় ফেলার জন্য। হ্যাঁ, তার এক্সাম দেওয়াটাকে তুমি অভ্যাস বানায় ফেলবা। অভ্যাস বানায় ফেললে যেটা হবে, এক্সাম না দিলে ভালো লাগবে না। এক্সাম না দিলে মনে হচ্ছে আজকে কি হইলাম, আজকে কি একটা হইলো, আজকে মনে হয় কি একটা মানে মিস হইতেছে। তাহলে এক্সাম দেওয়াটাকে যদি অভ্যাস বানায় ফেলতে পারো, তোমার ব্রেন ওই কমফোর্ট জোনে যাবে না, সে মনে করবে এক্সামটা দিতে হবে একটু পড়ে নেই, তাইলে তাইলে
তুমি না পড়লেও এক্সাম দিবা, কারণ এক্সাম দেওয়াটাকে তোমার অভ্যাস বানাও। আচ্ছা, এখানে তুমি এক্সাম দিলা, ধরলাম ডেইলি এক্সামে 30টা প্রশ্ন, 30টা প্রশ্ন মধ্যে তুমি 5টা পারছো, 25টা পারো নাই, তোমাকে মাইর দিবে, তোমাকে মারবে, তোমাকে কেউ কাটবে, বা আমরা যে কাউকে বলবো, তা তুমি কেন এক্সাম দিবা না? ধরলাম একটা সাবজেক্ট ফাইনাল বা উইকলি এক্সামে 100টা প্রশ্ন, তুমি মাত্র 10টা পারো, 90টা তুমি পারো না, তো আমরা কি কাউকে বলতেছি? মাত্র 10টাই পারছো তুমি, তুমি একটা পারো নাই, এক্সাম দিবা কেন দিবা? প্রথমত অভ্যাস ফর্ম করার জন্য, দ্বিতীয়ত এক্সাম দিলে ওই মুহূর্তে হলেও তোমার পড়া হবে কিছুটা। কি পড়া হবে? একটা ডেইলি এক্সামে তুমি 30টা প্রশ্নের মধ্যে 5টা পারছো, 25টা পারো নাই, যেই 25টা পারো নাই এগুলোর আনসারটা একটু দেখো, এগুলো এক্সপ্লেনেশনটা একটু পড়ো, এখান থেকে কোনো পরীক্ষা উইকলি এক্সাম আসতে পারে, তখন তুমি পারবা। উইকলি এক্সামে তুমি যেগুলো পারো নাই সেগুলো অ্যান্সারটা দেখো, এক্সপ্লেনেশনটা পড়ো। উইকলি এক্সামের প্রশ্নটা আবার তোমার সাবজেক্ট ফাইনালে চলে আসতে পারে, এখানে অনেক কোশ্চেন তুমি পারো নাই, যেগুলো পারো নাই আনসার দেখো, এক্সপ্লেনেশন পড়ো, এখানে কিছু প্রশ্ন মডেল টেস্টে চলে আসবে। আর ডেইলি এক্সাম, উইকলি এক্সাম, সাবজেক্ট ফাইনাল, মডেল টেস্ট সব মিলে অসংখ্য প্রশ্ন মেন পরীক্ষায় আসবে। তাহলে তুমি না পড়লেও এক্সাম দিবে, না পারলেও এক্সাম দিবে, কেন? কারণ ওই এক্সামের প্রশ্নগুলো হলেও তোমার প্র্যাকটিস হবে, কিছু জিনিস হলে জানাবো, 5% হলেও তোমার পড়া হবে, এই জন্য তোমরা এক্সাম দিবা। তাহলে আমি উত্তরটা ব্যাখ্যা করছি যে এক্সাম দিতে হয় কেন, নেগেটিভিটি বায়াসের জন্য। দেখো, তোমরা যারা মাত্রই 47 পরীক্ষা দিয়ে আসছো, যারা পাস করতে পারো নাই, দেখো তো 47-এ তুমি কি কি সহজ ভুল করছিলে সেগুলো মনে আছে? তুমি কি কি সহজ ভুল করছিলা তোমার এগুলা মনে আছে, কিন্তু তুমি যে 80 থেকে 90টা উত্তর পারছিলা সঠিক, ওগুলো একটা তো মনে নাই, ভুলগুলাই মনে আছে। হ্যাঁ, একটা মানুষের জীবন অনেক লম্বা। হ্যাঁ, ধরো হাজব্যান্ড ওয়াইফের একটা রিলেশনশিপ, ধরলাম এটা তোমার 25 বছরের একটা সম্পর্ক, তো 25 বছরের মধ্যে তাহলে 25 বছর ইন্টু 365 দিন ইন্টু 24 ঘন্টা, এত ঘন্টার একটা জীবন, এই এত ঘন্টার মধ্যে ওই 15-20 মিনিটের কিন্তু খারাপ মুহূর্ত থাকতে পারে কয়েকটা। স্বামী স্ত্রী যখন ছাড়াছাড়ি হয়ে যায়, তখন ওই কয়েকটা মুহূর্তের কথাই মনে থাকে, ওই অসংখ্য ভালো মুহূর্তের কথা মনে থাকে না কারো। হ্যাঁ, তোমার লাইফে অনেক আই লাভ ইউ বলছে, তুমি ভুলে গেছো ওদের নাম, তো যে যে তোমার চৌধুরী ভাই বলে গালি দিছে ওর নাম তোমার মনে আছে। হুম? আমি তোমাকে অনেক ভালো ভালো কথা বলবো ক্লাসে, এগুলো মনে থাকবে না। আমি যদি কোনোদিন তোমাকে যদি একটা কিছু একটা বলে বকা দেই, তুমি এর পরদিন থেকে আমাকে দেখতে পারবে না। আরিফিন ভাই খুবই খারাপ একটা লোক, ব্যবসায়ী, সে একটা কোচিং ব্যবসায়ী, সে মারাত্মক খারাপ লোক, দেখবে তুমি আমাকে দেখতে পারবে না। আর আমার কোনো কথা তোমার যখন ইচ্ছে বাইরে যাবে, কিন্তু আমি তোমাকে অনেক ভালো কথা বলবো, আমি যখন 100টা কথা বলবো, একটা কথা তোমার পছন্দ হইতেই পারে, দেখবো ওটা তো মনে থাকবে, আর 9 কথা তুমি ভুলে যাবা তুমি। আমাদের ব্রেনটা এরকম, এই সিস্টেমটা এরকম, আমাদের ব্রেনটা নেগেটিভ জিনিস সে মনে রাখে, এই জন্য তুমি পরীক্ষা দিবা, যেগুলো ভুল করবা ওগুলো বেশি বেশি মনে থাকবে, যে কোন সহজ ভুলটা তুমি করছিলা ওটা বেশি মনে থাকবে ওইটা। তাহলে আমরা এইভাবে কি করি, ন্যাচারাল লার্নিংটা আমরা প্রমোট করি। তুমি সহজ কোশ্চেন যেটা ভুল করছিলে একবার, এটা জিন্দিগিতে আর ভুল করবা না। তাহলে যে কোনো টপিক কেমনে পড়বা, লেকচার বুক থেকে পড়ে ফেলবা, বা স্লাইড থেকে পড়ে ফেলবা, প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্ন প্র্যাকটিস করবা, ওয়েবসাইট থেকে দেখো কয়টা তুমি পারছো, ওয়েবসাইট থেকে দেখো কয়টা পারছো, যেগুলো পারো নাই ওর ওঠার কিছু নাই, ব্যাখ্যাগুলো পড়ো, কোনটা কোনটা ভুল হয়েছে সেগুলো তুমি দেখো। এটি হলো পড়াশোনার টেকনিক। এরপর দরকার লাগলে বই থেকে আরেকবার পড়ে ফেলো, রেকর্ড বারবার দেখিও না। প্রথমবার রেকর্ড দেখার সময় বইয়ের মধ্যে তুমি বইয়ের মধ্যে চিপা চাপাই উপরে নিচে ডানে বামে নোট করে রাখো, বা ছোট ছোট কাগজে, আমি যেটা করতাম ছোট ছোট কাগজের মধ্যে লিখে বইয়ের মধ্যে গ্লু দিয়ে লাগা দিতে পারো। হ্যাঁ, আমি আজীবন হচ্ছে যে নোট করছি গাইড বইয়ের মধ্যে। আমি মেডিকেলে যখন পড়ছিলাম তখন গাইড বইয়ের মধ্যে নোট করতাম, গাইড নিয়ে যেতাম, গাইড নিয়ে যাওয়ার পর গাইডের মধ্যে চেপে চেপে লিখে রাখতাম, তো এটা দেখি যে আমার অনেক কাজে আসছে। আমি যখন মেডিকেল কলেজে মাস্টারি করতে গেছি, তখন আমার স্টুডেন্টদেরকে সেম কথা বলছে, না গাইড নিয়ে আসবে তোমরা, আমি যে কথাগুলো বলবো গাইডে না থাকলে তোমরা চেপে চেপে লিখে রাখবা, খাতা নোট করা লাগবে না। এটা করতে পারো তোমরা, আলাদা কাগজে লিখে তুমি গাইড লাগা রাখতে পারো আঠা দিয়ে, তাহলে তুমি হারাবে না যে এক জায়গায় থাকবে বসানো। কোনো প্রশ্ন আটকায় গেলে তুমি টেলিগ্রাম গ্রুপে জিজ্ঞেস করতে পারো, আমাদের মেন্টররা রেডি থাকবে তোমাকে হেল্প করার জন্য। হ্যাঁ, তুমি নিজে চেষ্টা করতে পারো, চ্যাট জিপিটি দেখতে পারো, গুগলে করতে পারো, বই উল্টাতে পারো। তুমি আমাদের টেলিগ্রাম গ্রুপে যদি জিজ্ঞেস করো, আমাদের মেন্টররা তোমাকে হেল্প করার জন্য রেডি থাকবে। তুমি চাইলে অন্যদেরকে হেল্প করতে পারো, অন্যদেরকে হেল্প করলে আমরা তোমাকে ট্র্যাক করবো যে এই স্টুডেন্টটা সবাইকে হেল্প করে, তাহলে ওকে আমাদের এখানে চাকরি দেওয়া যায় কিনা, আমাদের মেন্টর হিসেবে নেওয়া যায় কিনা ওকে। হ্যাঁ, তুমি এখানে চাকরি পেয়ে যেতে পারো। আর সব ক্লাস শেষে অলরেডি দেখাই ফেলছে তোমাদেরকে রুটিনের মধ্যে যে সাবজেক্ট ফাইনালের আগে 2 থেকে 3 দিন বন্ধ থাকবে, সুতরাং সব ক্লাস শেষে এই সাবজেক্ট ফাইনালটা প্রস্তুতি কম হলেও তুমি কি করবা, তুমি এক্সাম দিবা। তাহলে প্রস্তুতি নেওয়া হয় না এক্সাম দিব না, এটা না, এটা এটা কখনো করা যাবে না, তুমি পরীক্ষা দিবা। তুমি যেহেতু ভর্তি হয়ে গেছো, হ্যাঁ, আমরা চাইবো তুমি যাতে উঠতে পারো, তুমি উঠতে যদি না পারো আমরা চাইবো তুমি যাতে দৌড়াইতে পারো।
তুমি যদি এতে না পারো, আমরা চাইবো তুমি যাতে হাঁটো। যদি তোমাকে আমরা হাঁটাতে না পারি, আমরা চাইবো তুমি যাতে হামাগুড়ি দাও। যদি আমরা তোমাকে হামাগুড়ি দেওয়াতে যদি না পারি, আমরা চেষ্টা করবো অ্যাটলিস্ট ঠেলে ঠুলে যাতে আরেকটু সামনে যাতে তুমি যাইতে পারো তুমি। তো কি করি আমরা এগুলো করার জন্য? তুমি যদি একবার ভর্তি হয়ে গেছো, আমার পরীক্ষার 15 দিন আগ পর্যন্ত চেষ্টা করে যাই যে এই 15 দিন পরেও কিছু হয় কিনা। ভাই আমি তো জানি 15 দিন পরে তুমি পাস করবে না, কিন্তু আমি এটাও জানি ওই 15 দিনও যদি তুমি পড়ো, তাহলে তোমার পড়াটা একটু লাগাই থাকবে, পড়াটা তুমি বেড়ে যাবা। এই জন্য আমরা চেষ্টাটা করি। অনেকে বলে যে ভাই পিটুয়েতে 15 দিন আগে কেন আপনারা আবার রিভিশন দেওয়াচ্ছেন কেন, আমরা তো পাস করবো না, আমি তো পড়বো না। আমি বললাম তুমি এই 15 দিন হলে পড়ো, এটা যদি চেষ্টাটা যদি করো, এটা তুমি না পারলেও পরের বিশেষ তোমার হয়ে যাবে। আমি একদিনও কেন মিস দিব? আমরা কোনো সুযোগ মিস এখানের মধ্যে আমরা মিস দেবো না, ওই সুযোগটাকে আমরা কাজে লাগাবো। তো এখানে আমরা এই যে এত ক্লাস, আবার তোমার সাবজেক্ট ফাইনাল, মক টেস্ট, এরপরে তোমার মডেল টেস্ট, রিভিউ এক্সাম, রিভিশন ক্লাস, কেন? যাতে করে বিভিন্নভাবে যারা পিছাই পড়ছে ওরা যাতে আবার যাতে রিকভার করতে পারে, আবার যাতে রিকভার করতে পারে। তো 47 BCS ওরা এখন লিখিত দিচ্ছে। সো ওদেরকে ওই গ্রুপে তুমি কাউকে জিজ্ঞেস করতে পারো আমরা কতবার রিভিশন দেওয়া হয়েছে ওদেরকে। পিটু এরকম না, কোনো কারণে যদি তোমাদের পরীক্ষা যদি যদি পিছাই, 50 BCS যদি একটু পিছিয়ে যায়, তা দেখা যাবে আমরা কিন্তু টাইম পেলে রিভিশন দেওয়াবো। পিটু এরকম প্রতিষ্ঠান না যে আমরা শুধু একবার রুটিনে শুধু একবারই পড়াবো। আমরা সময় পেলে তোমাকে আরো কয়েকবার রিভিশন দেওয়ানো ট্রাই করবো যদি সময় পাওয়া যায়। তাহলে আমার এত কথা বলা সামারি হচ্ছে, তোমরা লাইভ ক্লাস করবা, ডেলি এক্সাম দিবা, উইকলি এক্সাম দিবা, এগুলোর পরে তোমার সাবজেক্ট ফাইনাল হবে, মাস্ট তুমি দিবা, রিভিউ এক্সাম হলে দিবা, রিক্যাপ সেশনগুলো তুমি করবা, এবং রিক্যাপ সেশনের উপর এক্সাম হলে সেগুলো তুমি দিবা, কোনো কিছু মিস দিবা না, মডেল টেস্টে তুমি দিবা। সবকিছু মিলাই হচ্ছে একটা পিটু এর কমপ্লিট একটা কোর্স। হুম, এতটুকু করলে তোমার কিছু প্রস্তুতি। দেখো, লাইভ ক্লাস করলে বেশিরভাগ জিনিস তুমি ভুলে যাবা, অর্ধেক মনে থাকবে, অর্ধেক ভুলে যাবা। ডেলি এক্সাম দিলে তুমি আর একটু রিকল করতে পারবা, উইকলি এক্সাম দিলে আর একটু রিকল করতে পারবা, ফাইনাল পরীক্ষা দিলে আর একটু রিকল করতে, রিভিউ এক্সাম দিলে আর একটু রিকল করতে পারবা, রিক্যাপ সেশন করলে আর একটু রিকল করতে পারবে, ধাপে ধাপে তুমি রিকল করতে পারবা, একবার তুমি পারবা না। হ্যাঁ, এই জিনিসটাকে বলা হয় স্পেসড রিপিটেশন মেথড। তার মানে একটা নির্দিষ্ট বিরতিতে একই জিনিস বারবার পড়া। তা ডেলি এক্সামের জন্য পড়া হইলো, উইকলি এক্সামের জন্য পড়া হইলো, সাবজেক্ট ফাইনালের জন্য পড়া হইলো, রিক্যাপ সেশনের জন্য পড়া হইলো, মডেল টেস্টের জন্য পড়া হইলো, এ বারবার একটা জিনিস পড়তে 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 ওটা তোমার দীর্ঘস্থায়ী মেমোরিতে জমা পড়ে। এই জন্য তুমি করতে পড়তে অস্থির হওয়ার দরকার নাই, ধাপে ধাপে তোমার মেমোরি ফর্ম হবে। হ্যাঁ, তাহলে এই প্রসেসে পড়লেই যেটা হবে, তোমার দীর্ঘমেয়াদী শক্তি অনেক শক্তিশালী হবে, পড়াশোনার সময় আস্তে আস্তে কম লাগবে, বড় সিলেবাস তুমি দ্রুত তুমি কভার করে ফেলতে পারবে, ভুলে যাওয়ার প্রবণতা তোমার অনেক কমে যাবে। ওই যে তোমাকে আমরা যে একটা কথা বলছিলাম, তুমি ফেসবুকে পিটুর বিজ্ঞাপন দেখছো, আর কোথাও তুমি পিটুর কোনো বিজ্ঞাপন তুমি দেখো নাই, কোথাও তুমি দেখো নাই, কোথাও লিফলেট, ফেস্টুন, ব্যানার কিছু দেখো নাই। তাহলে এখান থেকে এত চান্স পাই কেন? এই জন্য চান্স পাই, আমাদের আর কোনো সিক্রেট নাই, এটা আমাদের সিক্রেট, যে আমরা একই জিনিস বারবার করতে থাকি, একই জিনিস বারবার করি, ডেইলি এক্সাম নেই, উইকলি এক্সাম নেই। হ্যাঁ, এই বারবার করতে 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 ও তখন এটা অটোমেটিক মাথার মধ্যে সেট হয়ে যায়। এইটাই আমাদের রহস্য, আর কোনো রহস্য নেই এখানের মধ্যে। তাহলে এই যে একটা পরীক্ষা হওয়ার পরে এই যে আমাদের এখানে তুমি যখন আলহামদুলিল্লাহ যে লিখতেছো লোকজন, হ্যাঁ, সো এই প্রসেস যদি তুমি ফলো করো, তাহলে তুমি আমাদেরকে এখানে আলহামদুলিল্লাহ লিখে ভাষায় ফেলতে পারবা গ্রুপ। ভুল নাম্বার 5, অতিরিক্ত তথ্যের স্রোত। তোমার ব্রেইনের র্যাম কতটুকু, হার্ড ডিস্ক কতটুকু, এই ছোট ব্রেনের মধ্যে তুমি কেন অতিরিক্ত তথ্য নিবা? হ্যাঁ, চারপাশে কি ঘটে ঘটুক না ভাই, ঘটুক না, এগুলা তুমি এগুলা কন্ট্রোল করতে পারবে না, ঘটুক না, এখানের মধ্যে কি ঘটতেছে তোমার এগুলো দেখার দরকার কি? তোমার কাম হলো পড়াশোনা করা, তাহলে চারপাশে কি ঘটতেছে এগুলো তোমার জানার দরকার নেই, এগুলা কৌতূহল নিবারণ করতে হবে, আজারে জিনিস জানার দরকার নাই। তথ্য আহরণ হবে সিলেক্টিভ। এই পত্রিকার পাতা খুলবা, খুলে তুমি সম্পাদকীয় পড়বা, তুমি আন্তর্জাতিক রিলেটেড কোনো নিউজ পড়বা, সংবিধান রিলেটেড নিউজ পড়বা, নির্বাচন রিলেটেড তুমি নিউজ পড়বা, অর্থনীতি রিলেটেড তুমি নিউজ পড়বা, তুমি পরিবেশ নিয়ে কোনো নিউজ পড়বা, গাজা যুদ্ধ নিয়ে তুমি নিউজ পড়বা, মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে নিউজ পড়বা, ইউক্রেন রাশিয়া নিয়ে তুমি নিউজ পড়বা, তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে তুমি পড়বা। তুমি কেন ওইখানের মধ্যে চারপাশে ওখানে মাইদুর হানাহানি কাটাকাটি কি বাপ্পারে খাওয়ায় না, এগুলো পড়ে তোমার কী লাভ হবে? তাহলে এগুলো আমাদের ব্রেনের মধ্যে একটু হলে ব্রেনের জায়গা কিন্তু নিয়ে যাচ্ছে, আমাদের ব্রেনের ওই জায়গাটুকু নষ্ট করা যাবে না। তুমি সে জরুরি মেমোরিগুলো তোমার ব্রেনের মধ্যে রাখবা। সুতরাং তুমি এমন কাজ করবা যে যেখানে 20% টাইম দিলে তোমার লাইফে 80% আউটকাম হবে, 80% গেইন হবে, এরকম জিনিসপত্রের মধ্যে তুমি টাইম দিবা। এটা দিতে পারো, তাহলে তোমার লাইফে শুধু বিসিএস অন্য জায়গায় তুমি সফলতা পাবা। তাহলে অপ্রয়োজনীয় কোনো নিউজ পড়া যাবে না, ফেসবুকে অপ্রয়োজনীয় কোনো ঘটনা দেখা যাবে না, মস্তিষ্ককে অহেতুক কোনো লোড দিবা না। আমরা যে মস্তিষ্ককে এইসব জিনিসপত্র দিয়ে লাভ কি, এগুলো দিবা না এগুলো। ভুল নাম্বার 6, ডেডলাইন ফলো না করা টাইম ম্যানেজমেন্টের সমস্যা। এটা আগে একবার বলছি,
ডেডলাইন ফলো না করা মানে হচ্ছে যে আমি জানি আমার ডেইলি এক্সামটা সন্ধ্যা 6টায়। এখন তুমি এমনভাবে রুটিনটা সাজাইছো সন্ধ্যা 6টার মধ্যে তোমার পড়া হয় নাই, সেই জন্য তুমি এক্সাম দিচ্ছ না। যদি এক্সাম হয় সন্ধ্যা 6টায়, তুমি বিকেল 3টার মধ্যে তোমার পড়াটা গুছাই ফেলবা। তুমি টার্গেট রাখবা বিকেল 3টা, বিকেল 3টার মধ্যে যাতে পড়া হয়ে যায়। উইকলি এক্সাম যেদিন হবে তুমি টার্গেট রাখবা যে উইকলি এক্সামের 2-3 ঘন্টা আগে যাতে তোমার পড়া শেষ হয়ে যায়। সাবজেক্ট ফাইনাল তোমার যেদিন হবে তার একদিন আগে যাতে তোমার পড়া শেষ হয়ে যায়। হ্যাঁ, তাহলে আমরা কি করতেছি, এই ডেডলাইন ফলো করতে পারি না কেন? হ্যাঁ, কারণ পার্কিনসন ল অনুযায়ী যখন একটা কাজের জন্য টাইম বেশি দেওয়া হয়, টাইম যদি বেশি হয়ে যায় ইফোর্টটা কমে যায়। আমি একটা উদাহরণ দিই। ইউনিভার্সিটিতে তোমরা যখন অনার্সের পরীক্ষাগুলো দিছো, মেডিকেল কলেজে যে পরীক্ষাগুলো দিছো, দুইটা পরীক্ষার মধ্যে গ্যাপ যদি থাকে 10 দিন, তাহলে কি করো? যে ধর আজকে একটা পরীক্ষা দিছো, পরে পরীক্ষা 10 দিন পরে, আজকে পরীক্ষাটা দিয়ে প্রথম দিন আইসা তুমি কি করছো? প্রথম আসে তোমার খালতো বোনের সাথে তুমি 2 ঘন্টা তুমি টাঙ্কি মারছো। এরপর একটা সিনেমা দেখছো, এরপর ঘুমাই গেছো। প্রথম ঘুম থেকে উঠছো, তো ঘুম থেকে উঠা তুমি এদিক সেদিক করছো, ওর বাসায় ওর বাসায় গেছো, তুমি টাইম নষ্ট করছো এখানে মধ্যে হুদ দাই। 3 দিন এখানে নষ্ট করছো তুমি। এইভাবে আরো 2 দিন নষ্ট করার পর পঞ্চম দিন তুমি পড়া টেবিলে বসছো। আমাদের সময় ইন্টার পরীক্ষার সময় 10 দিন বন্ধ থাকতো ম্যাথের জন্য। তো এই 10 দিন যে বন্ধ, আমরা কি পড়তাম 10 দিন? মোটেই না। প্রথম 5 থেকে 6 দিন এমনি নষ্ট করতাম, ও 3 দিন আগে পড়া টেবিলে বসতাম। তাহলে বন্ধরা 3 দিন দিলে আরো ভালো হইতো বরং। এইসব 10 দিন বন্ধ আসলে কোনো কাজ আসে না। তাইলে সময় যত বেশি দেওয়া হবে, তো ইফোর্টটা তোমার সময়ের সাথে সাথে কি ইফোর্টটা কি কমে যাবে। আর সময়টা যদি লিমিটেড দেওয়া হয়, দেখো এতক্ষণ যদি টাইম দেওয়া হয় একটা কাজ করার জন্য, ধরলাম 8 ঘন্টা টাইম দিচ্ছে, দেখো ইফোর্টটা কিন্তু ওর কমে গেছে। সময় দিলে 3 ঘন্টা, ইফোর্টটা বাড়াই দিছে সে। সময় দিলাম 2 ঘন্টা, ইফোর্টটা আরো বাড়াই দিছে। তাহলে তুমি নিজে নিজে এরকম আর্টিফিশিয়াল টাইম কি করবা, সেট করবা যে আমার আজকে সন্ধ্যা 6টায় এক্সাম, তো বিকেল 5টার মধ্যে শেষ করে ফেলতে হবে আমাকে এটা। এইভাবে তুমি আর্টিফিশিয়াল ডেডলাইন সেট করবা। তো ব্যস্ত থাকা মানে কি প্রোডাক্টিভ? আমরা অনেক ব্যস্ত থাকি আমরা, মানে কি প্রোডাক্টিভ? ব্যস্ততা সামলাবো আমরা কিভাবে? মনে রাখবা, বিসিএস পরীক্ষা দেয়া তোমার চয়েস। তোমাকে কেউ বাধ্য করে না বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য। বিসিএস না দিলে তোমার ফাঁসি হবে না, এটা তোমার চয়েস। এখন তাহলে দেখো মাথার মধ্যে একটা জিনিস ঢুকাও, তাহলে আমরা রং কোশ্চেন যদি করি তাহলে আমরা রং আনসার পাবো। রং কোশ্চেনটা কি? যে আমার তো বাসা সংসারে এত কাজ আছে, এত কাজ করে কি আমি কি আসলে পারবো? হ্যাঁ, এটা চিন্তা করা যাবে না। অন্যদের সাথে আমি কীভাবে পারবো, ওরা তো সারাদিন পরে। চিন্তা করতে হবে যে আমি একজন গৃহিণী, আমি সিদ্ধান্ত নিচ্ছি বিসিএস পরীক্ষা দিব, তাহলে আমাকে আমার এই ব্যস্ততার মধ্যে সময় বের করে নিতে হবে। চিন্তাটা এইভাবে করবা। যারা চিন্তা করতেছে আমার চাকরি আছে, আমি ইন্টার্নি করতেছি, টিউশন আছে, তুমি চিন্তা করবা যে আমার এইগুলো করা বাস্তবতা। চাকরি না করলে আমার পরিবার চলবে না, টিউশন না করলে আমার পরিবার চলবে না, ডেলি 3-4 টিউশন না করলে আমার পরিবার চলবে না, এটা বাস্তবতা। আমি এর মধ্যে সময় বের করবো কিভাবে আমি পড়াশোনাটা করতে পারি। কারণ তুমি নিজে, এটা তোমার চয়েস। তাই তুমি যদি কান্নাকাটি করো, ভাই এতগুলো ক্লাস কেমনে করবো, এত বড় কেমনে পড়বো, আমার বাচ্চা কাচ্চা আছে, গৃহিণী আমি, আমি চাকরি বাকরি করি, আমি এতগুলো টিউশন করি, আমি কেমনে করবো? তুমি তাহলে এটা আমাকে জিজ্ঞেস না করে তুমি নিজে নিজে চিন্তা করো যে আমি বিশেষ পরীক্ষা দিব, এটা আমার চয়েস। তাহলে আমি এত ব্যস্ততার মধ্যে দিয়েও কিভাবে পড়ার জন্য সময় বের করবো, এটা আমাকে এখন চিন্তা ভাবনা করতে হবে। তাহলে এইভাবে তুমি প্ল্যানটা করো। কি করতে পারো? আমরা প্রত্যেকদিন কিন্তু কাপড় ধুই না, কি করি আমরা? কাপড়গুলো জমায় রাখি, সপ্তাহে একদিন ধুই, তাই না? বাজার প্রত্যেকদিন করি না, একদিন হয়তো করি। হ্যাঁ, তাহলে তুমি টাইম ব্যাচিং করতে পারো, যে কাজগুলো তুমি প্রতিনিয়ত করার লাগে ওগুলো একসাথে করে ফেলতে পারো। হ্যাঁ, আর মেয়েরা তোমরা যারা এখন বিশেষ প্রস্তুতি নিচ্ছ, তারা রান্নাবান্না করতে হয়, সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো, তুমি এক রকমের কাজ একসাথে করে ফেলতে পারো। একসাথে তুমি অনেক রান্না করতে পারো, যদি হেল্পিংয়ের না থাকে তুমি একসাথে অনেক রান্না বান্না তুমি করে রাখতে পারো। হ্যাঁ, আর তুমি চাকরি পাওয়া পর্যন্ত তুমি যে একজন মহাকাবিল, তুমি একজন কি বলে তুমি যে ভালো শেফ, এগুলো প্রমাণ করার দরকার নাই। তুমি যত বেশি তুমি রান্না বান্না করবা, তত পুরস্কার হিসেবে কি জানো? তো বলবে যে তুমি আরও রান্না করো। ধরো তুমি অনেক ভালো রান্না করো, সবাই বলবে যে তোমার রান্না অনেক ভালো হয়, ও তুমি রান্না করো। এখন তুমি একটা সিদ্ধান্ত নিছো যে তুমি বিসিএস পরীক্ষার জন্য তুমি প্রস্তুতি নিবা। তুমি যদি সারাদিন রান্না বান্না করো ঘরের মধ্যে, তাহলে কেমন হবে ভাই? রান্না করা লাগবে, বেসিক জিনিস করবা, দ্রুত রান্না করার টেকনিক শিখবা। তোমার হাজব্যান্ডের সাথে তুমি কথাবার্তা বলো যে আমি একটা চাকরি পরীক্ষার জন্য পড়তেছি, তাহলে তুমি আমাকে একটু হেল্প করো। এই আমি যদি একটা চাকরি পাই ভালো, তাহলে তোমার অনেক, আমাদের পরিবারের হেল্প হবে। অনেকে তোমাকে খোঁজাতে পারে যে তুমি কি বিসিএস ক্যাডার হয়ে যেতে পারো। তো না, আমি হইতে পারি না, আমি চেষ্টা করে দেখতে পারি। বিসিএস প্রস্তুতি যদি তুমি নাও, তুমি 10ম গ্রেডের একটা চাকরি হলে পাবা, তুমি 11 গ্রেডের একটা চাকরি হলে তুমি পাবা। হ্যাঁ,
প্রথম দিকেই তুমি হচ্ছে যে অনেক বেশি সবাই কথা দেওয়ার দরকার নেই। তুমি বলো আমি চেষ্টা করি দেখতে, ক্ষতি আমি একটু চেষ্টা করি। সুতরাং পরিবারের লোকদেরকে তুমি হেল্প নিবা। তাহলে সারাদিন যদি বাসার কাজ করে তুমি পড়বা থেকে, এটা তুমি পরিবারের সবার সাথে আলাপ আলোচনা করে নেবা যে আমাকে একটু আপনারা একটু হেল্প করেন সবাই, হ্যাঁ। হেল্পটা তো এখানে কারো এটা অন্যায় না কোনো কিছু। আর যে প্ল্যানটা খাতায় লেখা হয় না সেই প্ল্যানটা কখনো বাস্তবায়িত হবে না, সম্ভাবনা খুবই কম। এই জন্য তোমরা কোনো সাদা খাতায় হইতে পারে, সাদা কোনো খাতায় হইতে পারে সেটা, হ্যাঁ, সেটা হইতে পারে কোনো ডায়েরিতে হইতে পারে, হ্যাঁ, নোটবইতে হইতে পারে। যেটা করবা তোমরা প্ল্যানটা লিখে রাখবা। যেমন আমি ধরলাম যে হচ্ছে যে আগামীকাল আজ 17 অক্টোবর ধরি, আমরা ধরলাম 17 অক্টোবর। 17 অক্টোবর আমার প্ল্যান হচ্ছে পিটিওতে লিডার আইটেমসটা পড়াইছে, তাহলে এইটা আমি শেষ করব। এর পাশাপাশি আমি একটা কাজ করি, আমি একটু ম্যাথে একটু উইক, তাহলে আমি ম্যাথের একটা রেকর্ড দেখে ফেলবো। পুরাতন আমার রেকর্ড শেয়ার করা তো একটা ম্যাথের একটা রেকর্ড দেখে ফেলি আমি একটু, হ্যাঁ, ম্যাথ একটু দেখি কেমন আছে এখানের মধ্যে। আমি একটা কাজ করি, আমার কাছে ইংলিশ খুব ভয় লাগে, আমি ইংলিশের একটা ক্লাস অর্ধেক দেখে রাখি আমি একটু। এটা আমার প্ল্যান 17 তারিখ। আর এটা এটা মেন ক্লাস, আমি এটা পড়বো, হ্যাঁ। লিখে রাখো প্ল্যানটা। যে প্ল্যানটা তুমি লিখে রাখবা ওই প্ল্যানটা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা অনেক বেশি, হ্যাঁ। এরকম ডে প্ল্যানার আছে P2 এর 6M ক্লাব থেকে, ডে প্ল্যানার কালেক্ট করতে পারো, তুমি ডে প্ল্যানারে লিখতে পারো। সো ডে প্ল্যানারে লিখো, তুমি হচ্ছে এবার ট্র্যাক রেকর্ড রাখতে পারো। আমি লিখে রাখছি যেরকম সকাল 6টায় 2টা পোমোদরো, হ্যাঁ, 2022 সাল অবশ্যই এটা। সো 2টা পোমোদরো ইংলিশ, 2টা পোমোদরো মেন্টাল অ্যাবিলিটি, হ্যাঁ, 2টা পোমোদরো কোশ্চেন সলভ। এক পোমোদরো মানে কত? 25 মিনিটস, হ্যাঁ, 25 মিনিটস মানে হচ্ছে একটা পোমোদরো। তাহলে এটা তুমি তোমার মতো করে কাস্টমাইজ করবা। যেই প্ল্যানটা তুমি লিখবা না সেই প্ল্যানটা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা খুব কম। এখন তুমি বললো ভাই, ছোটবেলায় যখন আব্বা আম্মা মাইর দিত, প্রথম যে কাজটা করতাম সেটা রুটিন লিখে ফেলতাম একটা। তো আমিও তো তোমাদের সময় পার করে এসেছি, আমরা এই কাজটাই করতাম, হ্যাঁ, একটা রুটিন বানাইতাম। রুটিনটা কেমন? রুটিন বানাইতাম যে এখানের মধ্যে আমি আমার বোন আমরা একসাথে পড়তাম। তো আমরা রুটিন বানাইতাম যে শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, হ্যাঁ, ধর শুক্রবার ওই দিন ছুটির দিন। রুটিন কেমন ছিল জানো? রুটিন হচ্ছে এরকম: সকাল 6টা বাজে ঘুম থেকে উঠবো, সকাল 6টা থেকে 7টা ম্যাথ, কোনো গ্যাপ নাই। 7টা থেকে 8টা ইংরেজি প্রথম পত্র, 8টা থেকে 9টা ইংরেজি দ্বিতীয় পত্র, কোনো গ্যাপ ট্যাপ নাই। কিসের নাস্তা? কোনো নাস্তা মানে খাওয়ার টাইম নাই। 10টা থেকে 11টা, হ্যাঁ, বাংলা প্রথম পত্র, 11 থেকে 12টা বাংলা দ্বিতীয় পত্র, হ্যাঁ। জুমা থেকে আইসাই দুপুর 2টা থেকে 3টা বিজ্ঞান, 4টা, শুক্রবার একটা ছুটির দিন, ওই দিনে আমি রুটিনের মধ্যে ধরো 8-10 সাবজেক্ট লিখে রাখছি। বাস্তবতা কি বলে? বাস্তবতা শুক্রবার ওই দিন তো ঘুম থেকে উঠবো ধরো সকাল 7টা 8টা বাজে ঘুম থেকে উঠছি, হ্যাঁ, উঠে গই ধরো আজকে পড়বো না একটু, হ্যাঁ, গোসল করছি 3 ঘন্টা লাগাইয়া, পুকুরে যেন আমসি পুকুর থেকে উঠি নেয় আর, হ্যাঁ। তারপর মসজিদে চলে গেছে, দেখেছি সিন্নি দিতেছে, ওই সিন্নি টিনি খাইয়ে যাই, মিলাদ পড়ে যায়। সিন্নির জন্য খাওয়া দিয়েছিলাম আরো আধা ঘন্টা। মসজিদ থেকে আস্তে আস্তে লাগছে 2:30। তো এর মধ্যে আবার তোমার সিনেমা শুরু হয়ে যাবে, বাংলা সিনেমা, আমরা বই বলতাম, বই শুরু হয়ে যাবে 3টায়। সাবানার সিনেমা তখন 21 টিভি আসার পর তখন তোমার শনিবারও সিনেমা দেখাইতো। তো সিনেমা তো দেখতে হবে, নাহলে তো হবে না। তারপর 3 ঘন্টা সিনেমা দেখলাম, সাবানা দুঃখে একটু কানলাম, কান্নাকাটি করার পর আলিপ লেলা শুরু, আবার তোমার সন্ধ্যা 7টা আলিপ লেলা শুরু। আলিপ লেলা না দেখলে তো ভাই এটা কি, আলিপ লেলা না দেখলে তো ওই সপ্তাহটা মানে আলিপ লেলা দেখবে এরপরে 8টা বাজে। তো আলিপ লেলা দেখলাম। আলিপ লেলা দেখার পরে চিন্তা করলাম যে আজকে শুক্রবার, আচ্ছা ঠিক আছে কালকে থেকে আবার পড়াশোনা শুরু করবো। তো এবার রুটিনটা আমরা তো করছি, হ্যাঁ। অনেকেই আমরা রুটিন করার সময় আমরা চিন্তা করি না এটা বাস্তবায়নযোগ্য কিনা। তা এই জন্য তুমি প্ল্যান করার সময় ওই পরিমাণ তুমি প্ল্যান করো যেটুকু বাস্তবায়ন করা পসিবল। উচ্চাবিলাসী প্ল্যান করে তুমি যখন বাস্তবায়ন করতে পারবে না তখন তুমি হতাশ হয়ে যাবা, হ্যাঁ। এই জন্য আমি এখানে হাইপোথেটিক্যালি লিখছি যে 3 সাবজেক্ট, লিটারি টার্মস, একটা ম্যাথ রেকর্ড। তুমি যদি মনে করো যে আমি ওদিন শুধুমাত্র একটা রেকর্ড পড়বো, একটা ক্লাস দেবো, তুমি একটাই করো এখানের মধ্যে। ততটুকু তুমি প্ল্যান করবা, ততটুকু বাস্তবায়ন করা তোমার পক্ষে পসিবল। ওটুকু যখন তুমি করতে পারো এরপর তোমার ক্যাপাসিটি বাড়াও। তো শুরুতে তুমি যদি মনে করো আমি 24 ঘন্টা পড়াশোনা করবো, তুমি হতাশ হয়ে যাবা। আর মনে রাখবা, রুটিন করলে 100% এটা তুমি সম্ভব না ফলো করা, কিন্তু রুটিন করলে 50% হলেও সম্ভব, 60% হলেও তো তোমার পড়া সম্ভব তোমার। কিন্তু রুটিন না করলে তো 1% পড়া হয় না। এই জন্য প্ল্যান করবা। প্ল্যান করলে বাস্তবায়ন, ভাই মানুষের লাইফের কোনো প্ল্যান 100% বাস্তবায়ন মানে কেউ করতে পারবে না, কিন্তু প্ল্যানটা করলে ওই অর্ধেক হলেও বাস্তবায়িত হয়। এই হলো সুবিধা, হ্যাঁ। তা দিনের শিডিউল তুমি কেমন সাজাবা? তুমি চিন্তা করতে পারছো সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 4 থেকে 5টা মোমোদারও পড়বো, সকাল 10টা থেকে 12টা পর্যন্ত এখানে 1 ঘন্টা গ্যাপ দিছি, 3 থেকে 4টা মোমোদারও, হ্যাঁ। দুপুরের সময়তে পড়াশোনা করা যাবে না, এটা প্রশ্ন সলভ করলাম। বিকেলে একটু 2টা মোমোদার বললাম, সন্ধ্যার পর থেকে রাত 9টা পর্যন্ত লিখিত ক্লাস না থাকলে আরো 4টা মোমোদার পড়লাম। এটা একটা জেনারেল একটা রুটিন, যাদের চাকরি বাকরি নেই তাদের জন্য। চাকরিজীবীরা কি করবা, এটা একটা কোয়েশ্চেন।
চাকরিজীবীরা প্রথমত যে কাজটা করবা, তোমার অফিস এবং বাসার ডিস্টেন্সটা তুমি কমায় নিয়ে আসবা। ভাড়া একটু বেশি হলো, বাসাটা অফিসের পাশাপাশি নিবা। ভাড়া একটু বেশি হলো, 1-2 হাজার টাকা বেশিও যদি হয়, বাসার অফিসের কাছে নিবা। তুমি টাইম কিনতেছো, আসলে 1-2 হাজার টাকা ভাড়া বেশি হলে তুমি টাইম কিনতেছো। কেমনে? তোমার অফিস যদি হয় 9টা বাজে, তুমি হাঁটা দূরত্বে বাসা নিবা, তার 8টা 45 বাসা থেকে বের হবা। অফিস শেষ 5টায়, তুমি 5টার মধ্যে বাসা আবার চলে আসলা। যেহেতু তোমার বাসা অফিসের কাছে, তোমার এনার্জি সেভ হবে। বাসায় এসে একটু ফ্রেশ হয়ে পড়া টেবিলে বসতে পারবা। এই কাজটুকু তুমি করতে পারো। আর অফিসে তোমার উপর অর্পিত দায়িত্ব যেটা, তুমি সেটাই করবা। আজারা অন্য কোনো কাজ করার দরকার নেই, অন্য লোকের সাথে, অন্য কলিগদের সাথে আজারা তোমার হচ্ছে টাইম পাস করা। তোমার যদি মনে হয় এখন অফিসে কাজ নাই, তুমি তখন বসে প্রশ্ন সলভ করো। আমার কাজ নেই অফিসে, তুমি বসে বসে প্রশ্ন সলভ করো। তুমি এখানের মধ্যে একটু রিজার্ভ থাকো। হ্যাঁ, যে কাজ তোমার না ওখানের মধ্যে নাক গলানোর কোনো দরকার নাই, তুমি তোমার কাজটা করো। একটা জিনিস করবা, যাদের শুক্র শনিবার বন্ধ থাকবে, দেখো, তুমি চাকরিজীবী, এটা তোমার চয়েস যে তুমি চাকরি করেও বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছ। তুমি তো ব্যাংকে চাকরি করো, অন্য কোথাও চাকরি করো, বিসিএস দিবে, তোমার চয়েস। যেহেতু এটা তোমার চয়েস, কেউ তোমাকে বাধ্য করে নাই, বিসিএস কার্ডে না হলে তোমার কোনো ফাঁসি হবে না। ওই তোমার চয়েস বাস্তবায়ন তোমাকে করা লাগবে। তাহলে যারা চাকরিজীবী তারা যেটা খুব বিশুদ্ধবারে অফিস শেষ করে দোকানে যাবা। দোকানে গিয়ে তুমি একটা সুপার গ্লু কিনবা। সুপার গ্লু কিনবা বা ফেভিকল পাওয়া যায়, ফেভিকল কিনবা। ওই ফেভিকলটা এসে পাশার মধ্যে লাগাবা, পাশা লাগায়া ওই তুমি চেয়ারে বসে যাবা। বিশুদ্ধবার সারা সন্ধ্যা একদম রাত 12টা পর্যন্ত। শুক্রবার সকাল 6টা থেকে একদম রাত 12টা পর্যন্ত। শনিবার সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত তোমার পাশা থাকবে, চেয়ারের সাথে থাকবে, উঠবে না এটা। এটা উঠবে না এরা। এটা যদি করতে পারো, তাহলে চাকরি করেও বিশেষ ক্যাডার হওয়া সম্ভব। ইভেন ব্যাংকে চাকরি করেও বিশেষ ক্যাডার হওয়া সম্ভব। কারণ ব্যাংকাররা কিন্তু প্রচুর, ব্যাংকে কিন্তু প্রচুর এনার্জি লস হয়। ব্যাংকে কোনো অফিস টাইম নাই, তুমি এখানে 8টা বাজে যাবা, তুমি এখানে কয়টা বাজে আসবা, কোনো ঠিক ঠিকানা নাই। হ্যাঁ, তাও পসিবল যদি শুক্র শনিবার তুমি কাজে লাগাইতে পারো। হুম, তাহলে তুমি যতই ব্যস্ত থাকো না কেন, তুমি এইভাবে তুমি হচ্ছে টাইম ম্যানেজ করার ট্রাই করবা। হ্যাঁ, সকালে ঘুম থেকে ওঠার কোনো এখানে কোনো বিকল্প নাই। তাহলে সবসময় তুমি এই কোশ্চেনটা করবে নিজেকে, আমার তো চয়েস, বিসিএস তো আমাকে কেউ বাধ্য করে না দিতে, আমি নিজে নিজে দিচ্ছি, না আমার আগ্রহ, আমি দেওয়াটা আমার স্বপ্ন। তা আমার স্বপ্ন আমাকে বাস্তবায়ন করার জন্য আমাকে কাজ করা লাগবে। তাহলে কেমনে করবো, এই চিন্তাটা তুমি করো। তাহলে গৃহিণীরা যারা, তুমি কি করবা, তুমি চিন্তা করবা আমার ঘর গৃহস্থালির কাজ একটু বুদ্ধিমত্তার সাথে আমি কিভাবে কাজে লাগাতে পারি। হেল্পিং হ্যান্ড রাখতে পারি কিনা, আমি জামা কাপড় একসাথে সব ধুয়ে রাখতে পারি কিনা, রান্না বান্নাটা কিছুটা আমি সিস্টেমেটিক ওয়েতে নিয়ে আসতে পারি কিনা। আমি একসাথে রান্না বান্না করে ডিবে রেখে দিলাম, একটু গরম করে খেলাম, আমার হাজব্যান্ডকে একটু বুঝাই বললাম যে আমি একটু পড়াশোনা করবো, বা এখন আমাকে একটু হেল্প করতে হবে, হ্যাঁ, বা ফ্যামিলি মেম্বারদের আমি একটু হেল্প চাই, মানে আমি ঘরের সব কাজ করবো, আবার বিসিএসের জন্য পড়বো, বা এটা কেমনে হবে, এত কিছু, এত কিছু হবে না, তোমাকে ম্যানেজ করতে হবে জিনিসটা। হ্যাঁ, যাদের বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কাচ্চা পালা মানে একটা ফুল টাইম চাকরির মতো, এটা এটা একটা চাকরি। তাহলে বাচ্চা আছে মানে কি 24 আওয়ার্স একটা জব। তাহলে ওই জবের পাশাপাশি তোমাকে পড়াশোনা করতে হবে। বাচ্চা কানবে, যখন সে শান্ত থাকবে তখন পড়া টেবিল বসে যেতে হবে, তখন তুমি পড়বা। বাচ্চা ঘুমাবে, ওই সময় তুমি একটু পড়া টেবিল বসে যাবা। হ্যাঁ, তোমার হাজব্যান্ডের হেল্প নিবা, যে তুমি বাচ্চাটা একটু রাখো, তোমার শাশুড়ি, তোমার ননদ যারা, একটু হেল্প নিবা। লজ্জার কিছু নেই, এখানে তুমি হেল্প নিবা যে আমি তো মা, আমি বিশের জন্য একটু পড়তেছি, একটু আমাকে একটু হেল্প করেন এখানে। হ্যাঁ, তুমি ভালোভাবে বুঝাই বলবা। বেশিরভাগ ক্ষেত্রে হয়তো হেল্পই করবে, কিছু ক্ষেত্রে হয়তো তোমার ঘাড়ামি করতে পারে। তবে হ্যাঁ, এই বিষয়গুলো পরিবারের সাথে একটু তোমার কাউন্সিলিং করে নেওয়া ভালো, যে তুমি একটা ট্রাই করতে চাও চাকরির জন্য, যাতে সবাই একটু হেল্প করে। তোমাদের জন্য স্লিপ ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। তো ভাই, তুমি চাকরি পাওয়া পর্যন্ত তুমি 6 থেকে 7 ঘন্টা যদি ঘুমাও, তুমি মরে যাবে না। 8 ঘন্টা ঘুমাইতে হবে, বিজ্ঞানীরা বলছে। ওটা তো একটা মানুষের ফুল লাইফ টাইম অ্যাভারেজ। বাচ্চা বয়সে মানুষ বেশি ঘুমায়, বুড়ো বয়সে মানুষ বেশি ঘুমায়। এখন তোমার একটা প্রোডাক্টিভ লাইফ আছে, 6 থেকে 7 ঘন্টা ঘুম তোমাদের জন্য এনাফ। আমার খুব প্রিয় একটা কোটেশন স্টিভ জবসের। উনি বলছিল যে ঘুমানোটা যদি তোমার কাছে ইনকনভিনিয়েন্স মনে হয়, তখন তুমি রাইট ট্র্যাকে আসো। তোমার যদি অতিরিক্ত ঘুমানোর কারণে যদি মন খারাপ হয় যে হ্যাঁ, আমি এত ঘুমাচ্ছি কেন, আমি এত ঘুমাচ্ছি কেন, এত বেশি সময় নষ্ট কেন করতেছি, এত ঘুমায়া উদয় ঘুমাচ্ছি কেন আমি, হ্যাঁ, আলসেমি কেন করতেছি, যখন মন খারাপ হবে তখন বুঝবে তুমি রাইট ট্র্যাকে আসো। তুমি চাইলে আমাদের 6M ক্লাবে জয়েন করতে পারো। 6M ক্লাবে জয়েন করলে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে যে সকাল 6টায় অটোমেটিক ঘুম থেকে তুমি উঠে যাবা। যেহেতু সকাল 6টায় 6M ক্লাবে যেটা হয় যে এখানে একটা একটা সেশন নেই, একজন টিচার, একটা কমিউনিটি হয়, ওদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে, সবার সাথে পরিচয় হয়। ওই সকাল 6টায় কিছু না কিছু একটা পড়া হয়ে যায়। প্রথমে চোখ ডোদ তুমি ঘুম থেকে উঠবা, উঠে যখন তুমি বসে যাবে সেশনটা করতে করতে, ওটি শুনতে শুনতে কিছু জিনিস পড়া হয়ে গেছে তোমার। 6M ক্লাবে তুমি জয়েন করতে পারো। 6M ক্লাবে একটা পেজ আছে,
তোমার 6M ক্লাব P2 লেগে সার্চ দিলে একটা পেজ পাবে, সেই পেজে তুমি নক দিতে পারো। প্লাস আমাদের 50 ব্যাচের অ্যাডমিন গ্রুপে 6M ক্লাবে কেমন জয়েন করতে হবে সেটা ইনস্ট্রাকশনগুলো দেওয়া থাকবে। তাহলে তুমি 6M ক্লাবে জয়েন করতে পারো যাদের ঘুমানোর সমস্যা বেশি। দিনের বেলা টায়ার্ড লাগলে পাওয়ার ন্যাপ নিতে পারো। পাওয়ার ন্যাপ নিতে পারো, ধরো তুমি 6 ঘন্টা ঘুমাইলে, রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত তুমি ঘুমাইলা, হ্যাঁ 6 ঘন্টা ঘুমাইলো। দিনের বেলা টায়ার্ড লাগলে তুমি একটা ন্যাপ নিতে পারো 15 থেকে 20 মিনিটের জন্য। ন্যাপ মানে হচ্ছে তুমি 15 থেকে 20 মিনিটের মধ্যে যতটুকু ঘুমায় অতটুকুই। হ্যাঁ, গবেষণা দেখা গেছে যে আমরা যদি ন্যাপ নিই তাহলে আমাদের ওয়েকফুলনেসটা হচ্ছে রিস্টোর হয়, আমাদের লার্নিং ক্যাপাসিটি বাড়ে, মেমোরি বুস্ট আপ হয়। হ্যাঁ, তুমি চাইলে হোয়াইট নয়েজ শুনতে পারো, সবার ক্ষেত্রে কাজ করে না, কারো কারোর ক্ষেত্রে কাজ করে। যে তুমি একটা হোয়াইট নয়েজ চালা দিয়া ইউটিউবে গেলে হোয়াইট নয়েজ পাবা, একটা হোয়াইট নয়েজ ডাউনলোড করে হোয়াইট নয়েজ তুমি প্লে করে তুমি 20 মিনিট 25 মিনিট তুমি চোখ বন্ধ করে রাখতে পারো। হ্যাঁ, এটা গবেষণায় প্রমাণিত যে পাওয়ার ন্যাপ নিলে এটা আমাদের ফিজিক্যাল এবং কগনিটিভ পারফরমেন্স বাড়ায়, এটা প্রমাণিত। তো পাওয়ার ন্যাপ নিতে তুমি 2 ঘন্টা যদি ঘুমিয়ে ফেলো তাহলে আবার হবে না, কিন্তু ওটা পাওয়ার ন্যাপ হবে না তখন আর। হ্যাঁ, অনেকে আমার কয় যে ভাই আমি পাওয়ার ন্যাপ নিতে গেছিলাম, পরে ঘুম তো উঠে দেখি যে 2 ঘন্টা হয়ে গেছে। তো ওটা পাওয়ার ন্যাপ না তখন, এটা হ্যাঁ ওটা পাওয়ার ল্যাপ হয়ে যাবে তখন। তোমাদের জন্য খাওয়ার, যেহেতু আমি একজন ডক্টর, তাহলে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে তোমাদের খাবার দাবার নিয়ে ইনস্ট্রাকশন দেয়া। এটা আমি মনে করি এটা আমার দায়িত্ব এজ এ ডক্টর। তো তোমরা যেহেতু তুমি একটা কষ্টসাধ্য প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছ, বিশেষ করে যারা চাকরি করো বা যারা গৃহিণী, বাচ্চা কাচ্চা পালো, সংসারে কাজ করতে হয়, তোমাদের জন্য একটা কষ্টসাধ্য একটা প্রক্রিয়া। ডায়েটের ক্ষেত্রে আমি তোমাদের কিছু জিনিস সাজেস্ট করি। তোমরা লো কার্বোহাইড্রেট ডায়েট ফলো করবা। লো কার্বোহাইড্রেট ডায়েট তার মানে তুমি ভাত, রুটি, চিড়া মুড়ি এগুলা যথাসম্ভব কমাই খাবা, যথাসম্ভব কম। একদম অফ করার জন্য বলতেছে না, যথাসম্ভব তুমি এগুলা কমাবা। তুমি একটু হাই প্রোটিন ডায়েট খাইতে পারো, প্রোটিন একটু বেশি খাবা, হাই প্রোটিন হাই ফ্যাট। হ্যাঁ, তো ফ্যাট মানে হচ্ছে আবার তোমার আবার গরুর চর্বি না। হ্যাঁ, তুমি বিভিন্ন নাটস খেতে পারো বিভিন্ন রকমের। হ্যাঁ, সো তুমি প্রোটিন খাবা, ফ্যাট খাবা। বেকার লোকজন ভাই আমি প্রোটিন ফ্যাট করতে পারবো, তুমি ডিম আছে না তোমার জন্য, আন্ডা আছে না তোমার জন্য, সকাল ঘুম থেকে উঠে তুমি ডিমের অমলেট খাই ফেলবা, এরপর তুমি ডিম সিদ্ধ খাবা, দুপুরে আবার ডিম খাবা, আবার রাতে ডিমের তরকারি খাবা, তুমি ডিম খাবা, তোমার কি আছে? বেকার ব্যাচেলার যারা আছে, ব্যাচেলার তো ডিম হচ্ছে ওদের বন্ধু, তোমার তো ডিম ছাড়া তোমার কোনো বন্ধু নাই। তো তুমি ডিম খাইবা, তাহলে তুমি এখানে প্রোটিন ফ্যাট দুটোই পেয়ে যাচ্ছ। ডিমের কুসুম কিন্তু তোমার উপকারী ফ্যাট। তাহলে এটা তোমাদের প্রতি ইয়ে থাকবে, আমি ইনস্ট্রাকশন থাকবে তোমরা কার্বোহাইড্রেটটা কম খাবা, কারণ কার্বোহাইড্রেট বেশি খাইলে যেটা হবে তোমার ঘুম ঘুম লাগবে, টায়ার্ড হয়ে যাবে, তুমি অনেক বেশি পড়াশোনা করতে পারবে না, কাজ করতে পারবে না। মূলত চাকরি বাকরি করে, ঘর সংসার করে পড়াশোনা করার মেইন চ্যালেঞ্জটা অনেকেই সেটা বোঝে না, সেটা হলো এনার্জি। এনার্জি এটা, হ্যাঁ, কেন ঘর সংসার করে বিশেষ প্রস্তুতি নেওয়া যায় না? এনার্জিটা নষ্ট হয়ে যায়, সারাদিন ঘরের কাজ করতে করতে এনার্জি থাকে না আর, সারাদিন চাকরি বাকরি করে এনার্জি থাকে না। ও এনার্জিটা তোমার হচ্ছে যে দরকারি, এটার জন্য তোমার ফুড হ্যাবিট চেঞ্জ করার কোনো বিকল্প নেই। আর চেষ্টা করবা, চেষ্টা না মাস্ট, ব্যায়াম করার ট্রাই করবা। কি করবা, তুমি 20 মিনিট থেকে 30 মিনিট হাঁটাহাঁটি করবা, তুমি রেগুলার প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসবা। লিফট ইউজ যদি না করো ডেইলি, তাহলে দেখবে তোমার অনেক সিঁড়ি বাওয়া হবে, তোমার তাহলে উঠে এক্সারসাইজ হয়ে যাচ্ছে তোমার। তুমি 20 মিনিট 25 মিনিট যদ্দূর পাবা তুমি একটু হাঁটবা জাস্ট। হ্যাঁ, এটুকু যদি করো তুমি ফিজিক্যালি ফিট থাকবা। এটা অনেকে ওভারলুক করে, অনেকে মনে করে যে ভাই কোর্সের ভিতরে এগুলো কেন, বা এটা দরকারি একটা জিনিস। কারণ তুমি যদি এনার্জি না থাকে তুমি আসলে পড়াশোনা করতে পারবে না, এত পরিশ্রম তুমি করতে পারবে না। হ্যাঁ, আর তোমাদের সাথে এই কথাগুলো সামনে আর বলার টাইম পাবো না, কারণ তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে। আজকে ওরিয়েন্টেশন আজকে বলা শেষ করতেছি। তুমি কিছু জিনিস তুমি অ্যাভয়েড করবা মেহরবানি করে। সেটা হচ্ছে তুমি বিসিএস পরীক্ষা পর্যন্ত এই ফেসবুক মেসেঞ্জার এই অ্যাপটা তোমার রাখার কোনো দরকার নাই, তুমি আনইনস্টল করে দাও। যদি এরকম হয় যে তোমার কোনো ব্যবসা বাণিজ্য করো ফেসবুকে, তখন তুমি হয়তো রাখতে পারো, তুমি তখন কাস্টমার রিপ্লাই দেওয়ার জন্য। যদি তোমার কোনো কাজ থাকে তখন তুমি এটা নিতে পারো, আদারওয়াইজ তুমি ফেসবুক মেসেঞ্জার ইউজ করার কোনো দরকার নেই। ইউজ ফেসবুক ফর এ কজ, যদি তোমার বিজনেস থাকে ফেসবুকে, অনেকে থাকতে পারে বিজনেস আছে অনেকের, ফেসবুকের মাধ্যমে অনেকে অনেক কাজ করে, তাই না? এফ কমার্স নামে একটা ব্যাপার আছে। হ্যাঁ, ইভেন তুমি পিটু এর বিজ্ঞাপন তো ফেসবুকে দেখছো। যদি তোমার কোনো কাজ থাকে তুমি রাখতে পারো, ব্রাউজার থেকে ব্যবহার করো। ব্রাউজার থেকে তুমি তোমার যে ক্রোম ব্রাউজার আছে, ব্রাউজারে গিয়ে ব্যবহার করো, অ্যাপ রাখার দরকার নেই তোমার। অ্যাপ না রেখে ব্রাউজার থেকে ইউজ করো, তোমার কাজ শেষ করে তুমি চলে যাও। তো যাদের কোনো কাজ নাই ফেসবুকে, কোনো ব্যবসা বাণিজ্য বা কোনো কাজ নাই, মেহরবানি করে ফেসবুক ইউজ করার দরকার নেই তোমার এখন। যাদের কোনো কাজ নাই ফেসবুকে, তুমি ফেসবুক ইউজ করার দরকারটা কি? তুমি পরীক্ষা পর্যন্ত তুমি বাদ দাও, তুমি করলো ব্রাউজার আইসা 15-20 মিনিটের জন্য ইউজ করে তুমি চলে যাবা, কিন্তু তোমার মন মানবে না, মনে হবে যেন এটা ইউজ করি। তুমি বিসিএস ক্যাডার হও, চাকরি বাকরি করো, তুমি তখন 10টা আইডি চালাবে ফেসবুকে, 10টা আইডি। হ্যাঁ, তো তোমার নিজের নামে 10টা আইডি তুমি চালাইও, তখন ক্যাডার হয়ে যাও। ক্যাডার হয়ে গেলে তুমি 10টা, অনেক সময় পাবা ক্যাডার, মানে ক্যাডার হওয়ার পরে কোনো কাম কাজ আর নাই, সারাদিন ফ্রি তো, তুমি 10টা ফেসবুক চালাইও, তুমি 10টা ফেসবুক, 10টা টিকটক, 10টা ইনস্টাগ্রাম, যা খুশি তা করো, কিন্তু মেহরবানি করে ক্যাডার হওয়ার পর্যন্ত তুমি আকাম কুকাম করার দরকার নেই। ক্যাডার হওয়ার পরে অনেক চালাইতে পারবা, তখন তুমি লাইক বেশি পাবা, বুঝছো? তো বিশেষ ক্যাডার হয়ে গেলে ওদের পোস্টে মানুষ লাইক বেশি দেয়,
দেখবা বিসিএস ক্যাডার হয়ে যাও তুমি, হওয়ার পর তুমি যেই স্ট্যাটাস দিবে দাও, হ্যাঁ, তো অনেক লাইক পাবো তুমি। দেখো তুমি, না তুমি হাসতেছো আর কি এখন, তুমি ট্রাই করে দেখো, তুমি ক্যাডার হওয়ার পর তুমি যা লিখবে সেটাতে অনেক লাইক করবে তুমি, হ্যাঁ। যাদের বেশি এডিক্টেড, যারা সুপার এডিক্টেড, ফেসবুক ছাড়া লাইফ কল্পনা করতে পারো না, ইনস্টাগ্রাম ছাড়া লাইফ কল্পনা করতে পারো না, যারা সুপার এডিক্টেড, তোমরা ডিটক্স করতে পারো। ডিটক্স মানে হচ্ছে যে তুমি ঠিক করো যে আগামী 48 ঘন্টা বা আগামী 72 ঘন্টা আমি এক মুহূর্তের জন্য ফেসবুকে যাব না, আনইনস্টল করে রাখবো, একদম ডিএক্টিভ করে রাখবো। তুমি ভিডিওতে ভর্তি হয়েছো, যেহেতু আমাদের সাপোর্টটা টেলিগ্রামে, তাহলে আমার ডিজিটাল অ্যাক্টিভিটি হবে কোনো কোশ্চেন না পারলে পিডিও টেলিগ্রাম গ্রুপে যাওয়া, অ্যাডমিন নোটিশটা পড়া, কি লেকচার লেকচার দেখা এখানের মধ্যে, জুমে ঢুকে পিডিও ক্লাসটা করা, পিডিও ওয়েবসাইটে গিয়ে রেকর্ডটা দেখা। এর বাইরে আমার অন্য কোনো ডিজিটাল অ্যাক্টিভিটি থাকবে না। মানে তুমি পত্রিকা পড়তে পারো, ঢুকে পত্রিকা পড়লা তুমি, এটুকু আমার ডিজিটাল অ্যাক্টিভিটি। জুমে ক্লাস করবো, ওয়েবসাইটে যে রেকর্ড দেখবো, আমি পিডিও টেলিগ্রাম গ্রুপে যাই কোনো প্রশ্ন করবো, অ্যাডমিন নোটিশগুলো পড়বো, এটুকু তোমার ডিজিটাল অ্যাক্টিভিটি। এর বাইরে কোনো ডিজিটাল অ্যাক্টিভিটি তোমার থাকবে না। ভুল নাম্বার 17 লাক্সারি ট্র্যাপ। এটা একটা ভয়ঙ্কর রকমের একটা ভুল। কি ভুল? আমরা যারা এখন এখানে সেশনে বসে আছি, প্রত্যেকে কমপক্ষে 15 থেকে 20 হাজার টাকার দামি ফোন ব্যবহার করতেছি, প্রত্যেকে 15 থেকে 20 হাজার টাকার ফোন। এই ফোনটা আমরা অনেকে ম্যানেজ করছি, টাকা ছিল না ম্যানেজ করছি, টাকা ছিল না আব্বা মা থেকে বলছি, ধার কর্য করছি, করে ম্যানেজ করছি, ফোনটা কিনছি আমরা। প্রত্যেক মাসে 300 থেকে 400 টাকা নেট আমরা ইউজ করি। আমরা বন্ধুর সাথে আমরা চিল করি, ওখানে সেখানে যাই, ঘোরাঘুরি করি, রেস্টুরেন্টে যাই, খাই, দামি জামা কাপড় পরি, অনেক কিছু করি, হ্যাঁ। এই জিনিসগুলো লাক্সারি ট্র্যাপ। কিডনি বেচে আইফোন কিনা, হ্যাঁ। আমরা স্কিলের পিছনে খরচ করতে চাই না, হ্যাঁ। বই কিনতে চাই না, বই কেনার পর ভাই এই বইটা 350 টাকা, ওটা 500 টাকা, 1000 টাকা, ওটা বই। বই কিনতে গেলে আমাদের তখন টাকা পয়সা কমে যায়, আমরা দাম চিন্তা করি, এই বইয়ের দাম কত, ওইটা কিনবো কিনা আসলে, হ্যাঁ। তো বই কেনার সময় চিন্তাটা চলে আসে, এই বই 500 টাকা, এটা কিনবো না আগের এডিশন দিয়ে চালাবো। আমরা লাক্সারি টাইপে পড়ছি, হ্যাঁ। বই কিনতে গেলে প্রশ্ন চলে আসে, ভাই অমুক বই পড়লে হবে না, এটা না কিনলে হবে না, এটা। তুমি একটা বই কিনে যদি মনে হয় এই বইটা 2 পেজ পড়লে, এই বইটা 500 টাকা দাম, এটা থেকে 2 পেজ পড়লে আমার লাভ হতে পারে, তো কিনতে অসুবিধা কি, কিনো। এই যদি কেন হয়, কারণ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে বিনিয়োগ শিক্ষা দেওয়া হয় না, যে কৃষি বিনিয়োগ করলে রিটার্ন ভালো আসবে, এটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয় না। আমি যদি স্টক মার্কেট নিয়ে কাজ কাম করি, আম, তোমরা চাকরি পাওয়ার পরে তোমরা হচ্ছে যে আমার একটা চ্যানেল আছে ইউটিউবে, আরফিন ভাই এমবিবিএস, এই চ্যানেলটার মধ্যে স্টক মার্কেট নিয়ে ভিডিও দিই, ওগুলো ফলো করতে পারো চাকরি পাওয়ার পরে। এখন তো তোমার টাকা নেই, তো আমি স্টক মার্কেটে যেতে আছে, অনেক লোকরা আমরা চিনি যে 5 লাখ টাকা আন্দাজে মুন্তাজি বিনিয়োগ করবে, আন্দাজে ট্রেডিং করবে, ঠিক 50 হাজার টাকা লস করতে রাজি। 5 লাখ টাকা থেকে 50 হাজার না, 5 লাখ টাকা বিনিয়োগ করে 2 লাখ টাকা লস করতে রাজি সে। কিন্তু ওর যদি বলে যে আপনি একটা কাম করেন, 5 হাজার টাকা খরচ করে একটা কোর্স করেন একটা জায়গায়, কোর্স করে 1 লাখ টাকা লাভ করতে পারবেন আপনি, ও করবে না এটা। ও করবে না, এগুলো কোর্স শিখে লাভ নাই, বাংলাদেশের মার্কেটে অ্যানালাইসিস কাজ করে না। কিন্তু ও কিন্তু আন্দাজি মুন্দাজি 2 লাখ টাকা লস করতে রাজি আছে। কিন্তু ও কোর্স করতে চিন্তা করে কি, যে কেন আমি কোর্স করবো, খামাকা এখানের মধ্যে টাকা লস হবে। ও সবাই ব্যবসা করতেছে এখানে। শুনো, এভরিওয়ান লিভস বাই সেলিং সামথিং। প্রত্যেকে কেউ না কোনো কিছু বিক্রি করে। পিটিও তোমার কাছে কোর্স বিক্রি করতেছে, তুমি যে ফোন কিনতেছো সে ফোন একজন তোমার কাছে বিক্রি করছে, তুমি কোম্পানি থেকে নেট কিনছো, প্রত্যেকে কিছু না কিছু বিক্রি করতেছে, বিজনেস করতেছে, তাই না? তো বিজনেস করা তো খারাপ কিছু না। তাহলে কোচিং তোমার কি করতেছে, যে পড়াটা গোছাতে তোমার 10 দিন লাগতো, কোচিং ছেড়ে 2 ঘন্টা ক্লাসে গোছা দিচ্ছে, তুমি একদিনে পড়াটা শেষ করে ফেলতে পারতেছো। এটা তো কোচিংয়ের কাজ, আর তো কোনো কাজ না, হ্যাঁ। 10 দিনের পরে একদিনে তোমার পড়াই দিচ্ছে, কি পড়বা কি পড়বা না, তথ্য মহাসাগর থেকে ঠিক কতটুকু এক্সামে লাগবে, এগুলো তোমাকে গোছা দিচ্ছে। এটা কোচিংয়ের কাজ। যে চাকরিটা তুমি নিজে পড়ে 2 বছর পর পাইতা, ওটা 2 বছর আগে পাবা, এটা একটা পার্থক্য। তো আমি মনে করি তুমি 32 বছর বয়সে যে চাকরিটা পাইবা, ওটা ফল তুমি আজীবন ভোগ করতে পারবা। হুম। পে স্কেল আসলে তোমাদের স্যালারি ডাবলের মতো হয়ে যাবে। তো ফার্স্ট ক্লাস একটা লাইফ কাটানোর জন্য 15-20 হাজার টাকা আমি মনে করি না এটা খুব বড় একটা বিনিয়োগ, হ্যাঁ। এই মনোভাবটা সবার রাখা উচিত, হ্যাঁ। কিছু ডোজ অ্যান্ড ডোন্টস। ডোজগুলো কি কি? তুমি কোনো সমস্যা যদি হয় তোমার, সাপোর্ট গ্রুপে জানাবা, যে কোনো সমস্যা তুমি সাপোর্ট গ্রুপে জানাবা, আমাদের মেন্টররা রেডি থাকবে তোমাকে অ্যান্সার দেওয়ার জন্য। তবে তোমাকে জানতে হবে কীভাবে রিকোয়েস্ট করতে হয়। মানে কি, যে এখনো রেকর্ড দেওয়া হচ্ছে না কেন, এটা একটা কৈফিয়ত। তুমি বলতে পারো যে ভাইয়া রেকর্ডটা কখন দেওয়া হবে জানতে পারি প্লিজ, বা দেওয়া হয়নি কেন, যে জানতে পারি প্লিজ কখন দেওয়া হবে। রিকোয়েস্ট করতে পারো, তুমি কৈফিয়ত চাইতে পারো না। আমি ওয়েবসাইটে লগ ইন করতে পারি না কেন, এখন ওয়েবসাইট লগ ইন করতে পারো না, কত সমস্যা থাকতে পারে, তোমার দিক থেকে সমস্যা থাকতে পারে, আমাদের দিক থেকে সমস্যা থাকতে পারে। তুমি জিজ্ঞেস করো যে ভাই আমার ওয়েবসাইট লগ ইন কত সমস্যা হচ্ছে, একটু দেখবেন প্লিজ। তো সেক্ষেত্রে আমাদের লোকজন দেখলো যে কোন এন্ডের সমস্যা, তোমার এন্ডের সমস্যা নাকি আমাদের এন্ডের সমস্যা, কি সমস্যা, তখন সলভ করা যাবে। আমি রাত 11টায় একটা প্রশ্ন করছি, আমাকে রিপ্লাই দেওয়া হলো না কেন, এটা বেশিরভাগ কি আসে জানো,
আমি রাত 3টায় একটা প্রশ্ন করেছি, আমাকে রিপ্লাই দেওয়া হলো না কেন? হুম রাত 11টাটা আসে না, বেশিরভাগ এরকম আসে। রাত 3টে একটা প্রশ্ন করছে, ভাই একটু তো মানে লজিক্যাল হইতে হবে, যে রাত 3টায় তো এখানে নতুন ঘুমাচ্ছে, তো রাত 3টায় তোমাকে সাপোর্ট যে দিচ্ছে অ্যাটলিস্ট কেউ একজন, ওই সময় সাপোর্ট টাইম না, তাও দিচ্ছে যে ওটা তো ভালো দিচ্ছে তোমাকে, এই ধৈর্য তো ধরতে হবে একটু, আমাকে রিপ্লাই দেওয়া হলো না কেন? তুমি বলতে পারো ভাই আমি একটা প্রশ্ন করছিলাম আসলে উত্তর পাই নাই, একটু দেখবেন প্লিজ। মানে একটা ব্যাপার আছে না, তুমি যখন একটা ভদ্রভাবে একটা জিনিস আস্ক করবা, ওই সার্ভিসটা পাওয়ার তোমার চান্সটা কিন্তু বেড়ে যাবে। হ্যাঁ, আর এখানে তুমি আসছো, একটা টেলিগ্রাম গ্রুপে তুমি যুক্ত হইছো, অসংখ্য মানুষ এই গ্রুপে আছে, এখানে কাউকে তুমি ইনবক্সে যায় নক দেয়া, বিশেষ করে বিপরীত লিঙ্গের কাউকে ইনবক্সে নক দেয়া যায়, হ্যাঁ, তুমি হ্যালো হাইও করতে পারবে না, আপু কেমন আছেন, আপু আপনি তো অনেক ভালো পারেন, তুমি কিছুই বলতে পারবে না এখানের মধ্যে। আর মেয়েদের ক্ষেত্রে বলতেছি, বিপরীত লিঙ্গের কেউ তোমার নক দিলে তুমি ব্লক করে দাও, কোনো কথাই বলবে না তুমি এখানের মধ্যে। রাত 12টা যায় ওর নক দিলা, হ্যালো আপু কি করেন, আরে ভাই আমি কি করি, তোর কাম কি এখানের মধ্যে, আমার পাতা চুলকাইতেছিলাম চুলকাচ্ছি, তোর কি দরকার, আমি রাত 12টার পর কি করি? মেয়েরাও যেটা করতে হবে, সো তুমি টেলিগ্রাম গ্রুপের মধ্যে এখানে আসছো, তোমার আইডি এক্সপোজড, তুমি সেক্ষেত্রে তোমার নাম্বার হাইড করে রাখতে পারো। অন্য কেউ তোমাকে যদি নক দেয়, তুমি কোনো কথা বলবো না, ব্লক নগদ ব্লক শেষ, ওখানে কোনো কথা নাই, কথা বলবো গ্রুপে। ছেলেরাও সেম, এখন তো ছেলেরাও রিস্ক, এখন নাকি তোমার ওই মানে সুন্দর ছেলেদেরকে নাকি আবার অন্য ছেলেরা টার্গেট করে, এরকম নাকি হয় নাকি বাংলাদেশে এখন। তো ভাই এরকম তাই তো তুমি রিস্ক আছে, ছেলেরা আগে আগে আমরা মনে করতো শুধু মেয়েরা রিস্কে, এখন দেখি ছেলেরাও নাকি রিস্কে আছে, সুন্দর ছেলেদেরকে নাকি অন্য ছেলেরা টার্গেট করে। তো তোমার এখানে ইনবক্সে কি নক টক দিলে ভাই, তুমি রিপ্লাই না দিয়া তুমি ওদের কোনো কথা বাড়ানোর দরকার নাই, তুমি যা বলার টেলিগ্রাম গ্রুপের মধ্যে বলবা, তাহলে আমরা সে দেখতে পাবো যে কোনো ইস্যু হইলে পরে তুমি আমাদেরকে যদি বলো যে ভাই ওখানে অমুক আমুক করতেছে করতেছে। আর P2 এর লোকজন তোমাকে কখনোই টেলিগ্রামে তোমাকে ফোন দিবে না, P2 লোকজন তোমাকে কখনো টেলিগ্রামে ফোন দিবে না, যদি ফোন দিতে তোমাকে ডিরেক্ট তোমার মোবাইলে ফোন দিয়ে তোমার সাথে কথা বলবে। আর P2 এর যে নাম্বারগুলো আছে ওই নাম্বারের বাইরে অন্য কোনো নাম্বার থেকে P2 তোমাকে ফোন দিবে না। তাহলে কেউ P2 লোগো ব্যবহার করলো, মানে পরিচয় হাইড করলো, হ্যাঁ, এরকম করে তোমাকে যদি নকটক দেয়, তো তুমি রেসপন্সও করবে না, তো সরাসরি আমাদের টিম P2 কে জানাবা যে আমাকে এই আইডি থেকে নক দিচ্ছে, এরকম অনেক যদি করে এরকম, আমার সাথে সাথে আমাকে জানাবা। কিন্তু আমরা চাই না এখানে আসে এরকম ঘটনা, আমাদের এখানে খুব বেশি হয় না, কিন্তু টুকটাক হইতেই পারে এখানের মধ্যে। সুতরাং কোনো মেম্বারকে কোনো থ্রেড দেওয়া, ভার্বাল অ্যাবিউজ করা, হ্যাঁ, যে কোনো প্রকার ভায়োলেন্স এখানে কোনো টলারেট করা হবে না। এমন না তুমি এখানে কোর্স কিনছো মানে তুমি পুরো P2 কে কিনে ফেলছো, বিষয়টা এরকম না একদম। তুমি একটা সার্ভিস কিনছো এখানের মধ্যে, ওই সার্ভিসটা তুমি যদি আমাদের রুলস ফলো না করো, আমরা সার্ভিসটা তোমাকে দিতে অস্বীকার করতে পারি, যে তুমি যদি ইয়া করো, উল্টাপাল্টা যদি বিহেভ করো। তো তোমরা সবাই এখানে জেন্টেলম্যান, আমরা জানি। তারপর আমি বলে রাখলাম আর কি নিয়মকানুনগুলো। আর যে কোনো টেকনিক্যাল ইস্যুতে তোমরা এই নাম্বারটা সেভ করে রাখো, 01329672057। তোমাদেরকে যদি ফোন দেওয়া হয় এই নাম্বার থেকে ফোন দেওয়া হবে, হ্যাঁ, উল্টোপাল্টা কোনো নাম্বার থেকে ফোন দেওয়া হবে না, বা আমাদের ফিক্সড কিছু নাম্বার আছে সেগুলো থেকে তোমাকে ফোন দেওয়া হবে। P2 নাম্বারগুলো ফিক্সড, এখানের মধ্যে আছে তোমার 52, 53, হ্যাঁ, 54, 56, 57, 58, হ্যাঁ, এই নাম্বারগুলো আছে। আমাদের 6M ক্লাবের নাম্বার হচ্ছে 3296720, আমাদের এখানে 5758, তাহলে তখন 6M ক্লাবের নাম্বার হয়ে যাবে আমাদের। 6M ক্লাবের এনরোল করার সিস্টেম জানতে চাইলে 58-এ নক দিতে পারো। তাহলে তুমি যে কোনো টেকনিক্যাল ইস্যুতে এই নাম্বার হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যে কোনো একটা করতে পারো। অন্য কোনো কেউ যদি তোমাকে নক দেয়, আমি P2 লোক বলতেছি, P2 লোকজন তোমাকে হুদাই এখানে তোমার ইনবক্সে নক দিবে না কখনো। আর এমন এমন হতে পারে তুমি P2 একটা কোর্স করতে আসছো, হতে পারে আমাদের কোনো মেন্টর তোমার উপরে রুড আচরণ করছে, কোনো কোশ্চেন আনসার দেয় নাই, হতে পারে এরকম, হতে পারে। তো তোমার যদি কোনো অভিযোগ থাকে, তুমি সরাসরি arfin@p2.academy এই অ্যাড্রেসে মেল করতে পারো, হ্যাঁ, arfin@p2.academy, অথবা আমার পার্সোনাল মেল আছে, DR ফর ডক্টর শামসুল, HHAMSUL শামসুল আরেফিন, AREFIN, শামসুল আরেফিন BD @gmail.com, হ্যাঁ, DR শামসুল আরেফিন BD@gmail.com, এই মেলে আমাকে মেল করতে পারো, মেলে আমাকে রিচ করতে পারবা। যেহেতু আমি এখানে দুবাই থাকতেছি, সো এখানের মধ্যে আমাদের অনেক সময় দেখা গেল যে তোমাদের টাইম আমারটা মিলবে না, তো মেল করলে একটু ওয়েট করবা এখানের মধ্যে। সো সরাসরি ফোনে রিচ করতে পারবে না, বাট আমাকে মেল করলে আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। আর তোমাদের জন্য আমার শেষ উপদেশ যেটা থাকবে, স্টে হাংরি। তুমি এখন যে অবস্থায় আছো, তুমি নিজেকে পরিবর্তন করার ইচ্ছা নিয়েই তো আমাদের এখানে আসছো, তাইলে প্রতিনিয়ত তোমার হাঙ্গারটা যাতে বজায় থাকে, যে আমি ডেইলি এক্সামে এত পাইছি, সামনেটা আমি এত পাইতে আরও ভালো পাইতে হবে, এই উইকলি এক্সামে এত এত পাইলাম, সামনে আরও আমাকে ভালো করতে হবে, হ্যাঁ। আর এখানে এত পেইন দেওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের, আমরা বিশ্বাস করি, দ্য মোর ইউ সোয়েট ইন পিচ, দ্য লেস ইউ ব্লিড ইন ওয়ার। তুমি প্র্যাকটিসে শান্তির সময় যত ঘাম জড়াবা,
যুদ্ধে তোমার রক্ত তত কম ঝরবে। তাহলে তুমি প্র্যাকটিসে যত বেশি কষ্ট করবা, মেইন এক্সামটা তোমার জন্য অনেক ইজি হবে। দ্য অনলি পার্সন ইউ আর ডেস্টাইন্ড টু বিকাম ইজ দ্য পার্সন ইউ ডিসাইড টু বি। যে পার্সন হওয়ার জন্য তুমি ডিসাইড করছো, সেই পার্সনটা তুমি হইতে পারবা। হ্যাঁ, তাহলে ডিসিশনটা কিন্তু তোমার, যে তুমি আসলে কি করবা, এই ডিসিশনটা তোমার এখানে। তো এতক্ষণ মনোযোগ দিয়ে আমার সেশনটা শোনার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।